সো যেমনটা লাস্ট ক্লাসে করছিলাম সামান্তরিক সূত্রর ডিরেক্ট প্রয়োগ, আমরা তিনটা টাইপের সামান্তরিক সূত্রের প্রবলেম গুলো দেখতেছিলাম। একটা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বিষয়ক প্রবলেম গুলো, এটা প্রথম টাইপ, এটা কিন্তু সবগুলো দেখা শেষ। তারপর 2 নম্বর টাইপে ছিল ডিরেক্ট সামান্তরিক সূত্র, ডিরেক্ট সামান্তরিক সূত্র ব্যবহার, ঠিক আছে, সামান্তরিক সূত্র প্রয়োগ। সো ওইটা কন্টিনিউশন হবে আজকে, ওইটার কিছুটা করা হয়েছে, ওইটার বাকি অংশটুকু আজকে আমরা দেখব কিভাবে করা যায়। তারপরে লম্বাংশটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। তো তোমাদের কোনো টেনশন নেই, আজকে আমি 1 ঘন্টা 20 মিনিট 15 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো। আচ্ছা, তো ডিরেক্ট সামান্তরিক সূত্রের কিছু অঙ্ক তো দেখছিলামই লাস্ট ক্লাসে। আজকে আমরা বাকি প্রবলেম গুলা দেখবো। এখন বাকি প্রবলেম গুলোর মধ্যে একটা জিনিস মনে রাখো, আজকে ক্লাসে যে প্রবলেম গুলো দেখাবো এই প্রবলেম গুলাই বেসিক্যালি বোর্ড পরীক্ষা সব ভর্তি পরীক্ষায় আসে। আর আগের ক্লাসে কিছু কিছু প্রবলেম খুব ইম্পর্টেন্ট ছিল, কিছু কিছু প্রবলেম বেসিক্যালি আমার ফর্মুলাটার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু বেটার করার জন্য আমরা করছি। কারণ অনেক সময় দেখা যায় একটা ফর্মুলা আমরা আসলে বুঝে উঠতে পারি না, বাট ওই ফর্মুলা রিলেটেড কিছু প্রবলেম সলভ করার পরে ওই ফর্মুলার ইনসাইটস গুলো আমাদের কাছে আর একটু ক্লিয়ার হয়। সো এটার জন্য লাস্ট ক্লাসে কিছু প্রবলেম করছিলাম, আর আজকের ক্লাসে আমরা কিছু প্রমাণ বা কিছু প্রুফ দেখবো। এই প্রুফ গুলাই বেসিক্যালি পরীক্ষায় আসে, এবং পরীক্ষা এর বাইরে কোনো প্রমাণ বা কোনো প্রুফ আসে না। তার মানে আজকের ক্লাসে যাই করাবো তাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমস, ঠিক আছে। সো আমরা শুরু করি আর কথা না বাড়াই। আগে ক্লাস পর্যন্ত কয়টা প্রবলেম করাইছিলাম মনে নেই, 10টা করাইছিলাম সম্ভবত। তো ধরো এটা প্রবলেম 11। সো স্টেটমেন্ট আগে একটু দেখো, তারপরে এটা বোঝার চেষ্টা করো এবং এখানে কিভাবে সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করা যায় সেটা নিয়ে চিন্তা করো, ঠিক আছে। ওকে, এখন দেখো 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বল, তোমাদের আশা করি কেস গুলো কিন্তু মনে আছে, সমান বলের কেস কি অন্যান্য বিভিন্ন কেস গুলো তোমাদের মনে আছে। দুটি সমান বলের লব্ধি, সমান বলের লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত, 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুটির লব্ধির দ্বিগুণ। ওই সেম বল দুটার কি লব্ধির, বল দুটির লব্ধির দ্বিগুণ। প্রমাণ করো যে cos আলফা ইজ ইকুয়াল টু 2 cos বিটা। প্রমাণ করো যে, এগুলো খুব সহজ, একটা দুইটা করলে বুঝতে পারবে, আর এগুলো প্রচুর পরিমাণ বোর্ড পরীক্ষা আসে, তোমাদের বইয়ের মধ্যে চেক করে দেখতে পারো। প্রমাণ করো যে cos আলফা ইজ ইকুয়াল টু 2 cos বিটা, cos আলফা ইজ ইকুয়াল টু 2 cos বিটা, এই জিনিসটা হচ্ছে কি প্রমাণ করতে হবে। আচ্ছা, সো স্টেটমেন্টটা দেখো, স্টেটমেন্টটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে বলছি কি দুইটা সমান বল, সমান বল মানে কি, তাহলে একটা বল যদি পি হয় আর একটা বল হবে পি, তাদের মাঝখানে কোণ কত ডিগ্রি, এই বল দুইটার মাঝখানে হচ্ছে 2 আলফা হচ্ছে তাদের কোণ। তাহলে পি পি হইলে আর যদি 2 আলফা যদি কোণ হয় তাহলে তাদের একটা লব্ধি থাকবে, তাই তো। এটার যে লব্ধিটা হবে, এরপরে বলতেছে যদি তাদের মাঝখানে কোণটা পি বা বল দুইটা পি পি থাকলো, বাট তাদের মাঝখানে যে কোণটা সেই কোণটা 2 আলফার জায়গায় 2 বিটা হইলো, 2 বিটা যদি হয় তখন সেই লব্ধিটা কত হবে, দ্বিগুণ হয়ে যাবে, আগের লব্ধির দ্বিগুণ হবে। মানে 2 আলফা কোণে কি দুটি সমান বলের লব্ধি, ও আগের লব্ধিটা পরের লব্ধির দ্বিগুণ হবে। তাহলে এই ধরলাম আগের লব্ধি, দুইটা সমান বল হচ্ছে পি পি আর তাদের মাঝখানে কোণ হচ্ছে 2 আলফা, আর ধরলাম তাদের লব্ধি হচ্ছে R1। আর দুইটা সমান বল হচ্ছে পিপি আর তাদের মাঝখানে কোণটা আমি চেঞ্জ করে 2 আলফার জায়গায় 2 বিটা দিলাম, এইবার তাদের লব্ধিটা ধরো R2। সো প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি R1 হচ্ছে 2 বিটা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধির দ্বিগুণ, মানে R1 হচ্ছে R2 দ্বিগুণ, মানে R1 ইজ ইকুয়াল টু 2 ইনটু R2। তো এই কন্ডিশন থেকেই বেসিক্যালি আমরা cos আলফা ইজ ইকুয়াল টু 2 cos বিটাতে চলে যেতে পারবো। তাহলে আমরা আমাদের কন্ডিশন নিয়ে কাজ করব। সো প্রথমে একটা কাজ করি, R1 এর মানটা বের করি, তারপর R2 এর মানটা বের করি, দেন আমরা আমাদের কন্ডিশন স্যাটিসফাই করা যেতে পারবো। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। সো প্রথমে দেখি R1 টা কিভাবে বের করব। সো R1 ইজ ইকুয়াল টু কি হবে, R1 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, R1 স্কয়ার ইজ ইকুয়াল টু কি, R1 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার যোগ কিউ স্কয়ারের জায়গায় কিন্তু পি স্কয়ারই হবে, কারণ সমান বল। পি স্কয়ার যোগ পি স্কয়ার যোগ 2 ইনটু পি ইনটু cos অফ কোণ কত, কোণ তো 2 আলফা, তাহলে cos অফ 2 আলফা, তাই তো। তাহলে আমরা R1 স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, R1 স্কয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি পি স্কয়ার, আর পি স্কয়ার মানে 2p স্কয়ার। সো 2p স্কয়ার, আর এখানে 2 ইনটু পি মানে 2p স্কয়ার, 2p স্কয়ার ইনটু cos অফ
টু আলফা। তাহলে আমরা সবশেষে r1 স্কয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি 2p স্কয়ার কে কমন নাও 1 প্লাস কজ অফ 2 আলফা, 1 প্লাস কজ অফ 2 আলফা। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, তাহলে r1 এর ভ্যালু কিন্তু বের করে রাখছি। তাহলে এবার r2 বের করো, দুইটা সমান বল, r2 এর ক্ষেত্রে কি হবে, কোনটা জাস্ট 2 আলফার জায়গায় 2 বিটা হবে, আর তো কোনো পার্থক্য নাই। তাহলে r2 ইজ ইকুয়াল টু হবে p স্কয়ার যোগ p স্কয়ার যোগ 2 ইনটু p ইনটু cos অফ 2 আলফার জায়গায় হবে 2 বিটা। ওকে, দেন আমরা সরি এটা r2 স্কয়ার হবে। দেন আমরা যদি করি r2 স্কয়ার ইজ ইকুয়াল টু হবে সেম একই ভাবে 2p স্কয়ার যদি কমন নেই তাহলে 1 প্লাস 2p স্কয়ার কমন নিলে 1 প্লাস cos 2 বিটা। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। সো প্রশ্ন মতে আমরা কি জানি, প্রশ্ন মতে আমরা প্রশ্নে আবার একটু যাই, আমি তো লিখে রাখছি r1 ইজ ইকুয়াল টু 2r2। প্রশ্ন বলতে কি 2 আলফা কোণে ক্রিয়ার হতো দুটি সমান বলের লব্ধি, 2 বিটা কোণে ক্রিয়ার হতো দুটি সমান বলের লব্ধির দ্বিগুণ। তাহলে 2 আলফা কোণে ক্রিয়ার হতো দুটি সমান বলের লব্ধি হচ্ছে r1, ওইটা হচ্ছে r2, তাহলে r1 হচ্ছে r2 দ্বিগুণ। তাহলে প্রশ্ন মতে r1 ইজ ইকুয়াল টু 2 ইনটু r2। তাহলে উভয় পাশে হোল স্কয়ার করি, কারণ আমরা r1 স্কয়ারের মানটা বের করছি, তো তাই হোল স্কয়ার করব। সো স্কয়ার করলে আসবে r1 স্কয়ার ইজ ইকুয়াল টু 4r2 স্কয়ার। তো এখন আমরা জাস্ট r1 এর জায়গায় r1 এর মানটা রিপ্লেস করব। r1 এর জায়গায় r1 এর মান কত, r1 এর মান হচ্ছে 2p স্কয়ার ইনটু 1 প্লাস cos 2 আলফা। সো আমরা r1 এর জায়গায় r1 এর মান বসায় দিলে আসবে হচ্ছে 2p স্কয়ার ইনটু 1 প্লাস cos 2 আলফা আর 4 ইনটু r2 স্কয়ার। সো r2 স্কয়ারের মান হচ্ছে 2p স্কয়ার ইনটু 1 প্লাস cos 2 বিটা। ঠিক আছে, আচ্ছা এখন এখান থেকে কিছু ক্যান্সেল আউট করতে পারি। 2p স্কয়ার 2p স্কয়ার ক্যান্সেল করে দিতে পারি, এখান থেকে 2p স্কয়ার ক্যান্সেল করে দিতে পারি। দেন আমাদের কি থাকতেছে, দেন দেখো 1 প্লাস cos 2 আলফা এর ফর্মুলা কি, কে বলতে পারবা? 1 প্লাস cos 2 আলফা 2 cos স্কয়ার আলফা বাই 2। না, আলফা বাই 2 কেন হবে? 2 cos স্কয়ার আলফা হবে, 2 আলফা না, 2 আলফাটা চেঞ্জ হয়ে আলফা হবে, 2 cos স্কয়ার আলফা। আর এখানে আছে 4 ইনটু 1 প্লাস cos 2 বিটার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে 2 cos স্কয়ার বিটা। সো 2 cos স্কয়ার বিটা। এখন এবার দেখো তো তোমরা এখান থেকে দেখতে পারবা কিনা প্রমাণে। প্রমাণ ছিল cos আলফা ইজ ইকুয়াল টু 2 ইনটু cos বিটা, অবশ্যই দেওয়া যাবে। সো যদি আমরা যে একটা কাজ করি, এবার যদি হোল স্কয়ার আমরা যদি রুট, আচ্ছা এই 2 2 কাটা, এবার যদি রুট করে দিই, রুট করে দিলে কত আসবে? রুট করে দিলে আসবে স্কয়ারটা উঠে যাবে, তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু 4 কে রুট করলে 2 আর এখানে cos স্কয়ার বিটা কে রুট করলে cos বিটা, cos বিটা শেষ। এই যে প্রমাণ, প্রুফ, এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, এটাই লিখছিলাম না 2 ইনটু cos বিটা। হ্যাঁ, তাহলে এটাই কিন্তু প্রুফ হয়ে গেল। আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। এটা সামান্তরিক সূত্রের একটা প্রবলেম, এটা বোর্ড পরীক্ষা আসছে। স্থিতিবিদ্যা গতিবিদ্যার একটা সহজ একটা সূত্র বলি, এখান থেকে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন হয় না। সৃজনশীল প্রশ্ন বলতে কি বুঝাচ্ছি, অনেক কোশ্চেন ঘুরায় দেন, মানে এক্স্যাক্টলি বইয়ে যে টাইপের প্রবলেম আছে এক্স্যাক্টলি সেম প্রবলেমটা পরীক্ষা দেয়, মানে কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করা হয় না, প্রবলেমটা চেঞ্জ করা হয় না, প্রবলেমটা যেমন আছে তেমনই রাখা হয়। সেটা হচ্ছে তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে, তো যে প্রবলেমগুলো আজকে করাবো এগুলো সবগুলো নোট করে রাখবা, এগুলো তুলে রাখবা, যেভাবে পারো সেভাবে এগুলো মনে রাখবা, কোনো না কোনো জায়গায় কাজে লাগবে ইঞ্জিনিয়ারিং গুলোতে। আচ্ছা এবার আসো একটা প্রবলেম দেখি, প্রবলেম 12। সো এখানে কেমন আছেন? ওকে, এখানে বলা হয়েছে যে পরস্পর থিটা কোণে ক্রিয়ারত পি কিউ বলদ্বয়ের লব্ধি। এখানে কিন্তু তোমার ডিরেক্ট কোনো ডাটা দিবে না, এখানে যে প্রমাণ টাইপের প্রবলেম থাকবে। ঠিক আছে, সেগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ক্লাস করলে বুঝবা যে জিনিসগুলো সহজ। তো বলছে পি কিউ বলের লব্ধি হচ্ছে 2m প্লাস 1 ইনটু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। কখন? যখন তাদের মাঝখানে কোণ হচ্ছে থিটা। এরপরে বলছে তারা যদি থিটা কোণে ক্রিয়া না করে পাই বাই 2 মাইনাস থিটা কোণে ক্রিয়া করে, তাহলে কোনটা তাদের মাঝখানে কোনটা যদি থিটা না হয় অন্য কিছু হয়, যেমন কি, যেমন হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা হয়।
তখন লব্ধিটা চেঞ্জ হয়ে যাবে। লব্ধিটা কত হবে তখন? π/2 - থিটা কোণে ক্রিয়া করলে লব্ধি কত হয়? লব্ধি হয় 2m - 1 ইন্টু √p² যোগ q²। তখন লব্ধি হয় এটা। প্রথমে লব্ধি ছিল এইটা যখন কোণ ছিল থিটা, আর লব্ধি হয়ে গেল এইটা যখন কোণ হচ্ছে π/2 - থিটা। বলছে যে প্রমাণ করো। কি প্রমাণ করব? tan θ = m - 1 ডিভাইডেড বাই m + 1। এই জিনিসটা হচ্ছে প্রমাণ করতে হবে। সো এই জিনিসটা প্রমাণ করা লাগবে। সো আসো প্রমাণে যাই। সো প্রথমে ফার্স্ট কেস দেখবো, দুইটা কেসের জন্য জাস্ট ভ্যালুগুলো বের করে রাখবো, তারপরে দেখি কিভাবে প্রমাণ করা যায়। সো ফার্স্ট কেস, প্রথম কেস হচ্ছে বলগুলো হচ্ছে পি আর কিউ, তাদের মাঝখানে কোণ হচ্ছে গিয়ে থিটা কোণ। এবার দেখি তাদের লব্ধি কত আসে। একটু উপরে উঠাবেন? হ্যাঁ অবশ্যই। তাদের লব্ধিও কিন্তু দেওয়া আছে, লব্ধি আমাদের বের করা লাগবে না। লব্ধি হচ্ছে 2m + 1 ইন্টু √p² যোগ q²। আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রথম কন্ডিশনটাকে ইউজ করে অঙ্কটা করার চেষ্টা করি। তো বল দুইটা হচ্ছে পি আর কিউ, আর তাদের লব্ধি হচ্ছে থিটা। তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে তাদের লব্ধি মানটা দেওয়া আছে এখানে। সো আমরা জানি লব্ধি ইজ ইকুয়াল টু কি হয়, অর্থাৎ লব্ধি মান হচ্ছে 2m + 1 ইন্টু √p² যোগ q²। অর্থাৎ এই লব্ধিটা ইজ ইকুয়াল টু হবে √p² যোগ q² যোগ 2pq ইন্টু cos অফ থিটা, কারণ তাদের মাঝখানে কোণ বলা হয়েছে থিটা, তো cos অফ থিটা। ঠিক আছে। আচ্ছা এবার যদি এবার হচ্ছে আমি যদি হোল স্কয়ার করে দিই নাকি, হ্যাঁ যদি হোল স্কয়ার করি তাহলে কি আসবে? হোল স্কয়ার করে দিলে লেফট হ্যান্ড সাইডে হোল স্কয়ার করলে আসবে 2m + 1 হোল স্কয়ার, আর এই রুটটা উঠে যাবে, তাহলে হবে p² যোগ q²। আর এই রাইট হ্যান্ড সাইডে হবে p² যোগ q² যোগ 2pq cos অফ থিটা। ঠিক আছে। এবার একটা কাজ করি, এই p² যোগ q² কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি এবং কমন নিয়ে নিই। সো কমন নিয়ে নিলে কি আসবে? 2m + 1 হোল স্কয়ার, আর এখানে থাকতেছে ইনটু p² যোগ q², আর বিয়োগ করতেছি p² যোগ q²। এই ব্র্যাকেটেড p² যোগ q² কে বিয়োগ করতেছি, আর 2pq cos অফ থিটা রাইট হ্যান্ড সাইডে থাকবে। এবার আমি একটা কাজ করি, p² যোগ q² কে কমন নেই, p² যোগ q² কে কমন নিলে কত থাকবে? 2m + 1 হোল স্কয়ার - 1। এই জিনিসটা থাকবে, p² যোগ q² কে কমন নিলে 2m + 1 হোল স্কয়ার - 1 এটা থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে 2pq cos অফ থিটা। তো ধরলাম এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো এবার সেকেন্ড কেস, আবার আরেকটা কেস দেওয়া হয়েছে, কি বলগুলো হচ্ছে pq আর কোণটা হচ্ছে π/2 - থিটা, কোণটা এবার আর থিটা না। তো এবার দেখি ঘটনাটা কি হয়। আর এইবার এই বল দুইটা যদি π/2 - থিটা কোণে কাজ করে, তখন তাদের লব্ধিও কিন্তু দেওয়া আছে প্রশ্নে। লব্ধিটা কত? এই যে দেখো দেওয়া আছে এখানে, লব্ধিটা হচ্ছে 2m - 1 ইন্টু √p² প্লাস কিছু, আগে ছিল 2m + 1, এবার হচ্ছে 2m - 1 ইন্টু √p² যোগ q²। সো এবার আমরা ওই লব্ধিটা বসায় দেখি প্রমাণটা মিলানো যায় কিনা। সো 2m - 1 ইন্টু √p² যোগ q², আমরা জানি লব্ধি ইজ ইকুয়াল টু কি হয়? √p² যোগ q² যোগ 2pq ইন্টু cos অফ, এবার থিটার জায়গায় কত বসবে? এবার তো থিটা নাই, এবার বলছে পি আর কিউ এর মধ্যবর্তী জায়গায় কাজ করতেছে হচ্ছে π/2 - থিটা কোণ। তো জাস্ট সেটা বসাইলাম, মানে ডাইরেক্ট সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করছি এগুলোর উপর। তো এখন আমি হোল স্কয়ার করি আগের মতো। হোল স্কয়ার করলে আমি আবারও পাবো 2m - 1 হোল স্কয়ার, আর এখানে পাবো p² যোগ q²। দেন আমি রাইট হ্যান্ড সাইডে পাবো p² যোগ q² যোগ 2pq। আচ্ছা cos π/2 - থিটা, এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় sin থিটা। cos π/2 - থিটা 90 ডিগ্রি সাপেক্ষে যদি হিসাব করো, আমাদের কোণগুলো কিসে হয়? কো ফাংশনে কনভার্ট হয়, আর cos থিটার কো ফাংশন হচ্ছে sin থিটা। cos থিটা হয়ে যাবে sin থিটা, তো 2pq sin থিটা চলে আসবে। ঠিক আছে। দেন আমরা যদি বিয়োগ করি 2m - 1 হোল স্কয়ার p² যোগ q² মাইনাস p² যোগ q² ইজ ইকুয়াল টু 2pq sin অফ থিটা। সো p² যোগ q² যদি কমন নেই, আমরা এখান থেকে পাচ্ছি 2m - 1 হোল স্কয়ার মাইনাস 1। সো এই জিনিসটা পাচ্ছি, আর রাইট হ্যান্ড সাইডে থাকতেছে 2pq sin অফ থিটা। সো এবার প্রবলেমটা মিলে যাবে। জাস্ট হচ্ছে আমাদের কি করতে হবে তোমাদের বলি। প্রশ্নে আমাদেরকে কি প্রমাণ করতে দিচ্ছে সেটা একটু দেখো। আর দেখো এইটার রাইট হ্যান্ড সাইডে কি আছে? 2pq sin থিটা। ভালোভাবে খেয়াল করে, কিন্তু এটা রাইট হ্যান্ড সাইডে 2pq sin থিটা আছে।
প্রমাণটা মিলে যাবে। দেখো, আর আমি একটু আগে যে রাশিটা বের করলাম 1 নম্বর ইকুয়েশন দিয়ে নাম দিলাম, যার তার রাইট হ্যান্ড সাইডে কে আছে, তার রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 2pq cos থিটা, 2pq cos থিটা। আচ্ছা, এবার আমরা প্রমাণে যাই। প্রমাণ করতে বলছে কি, tan থিটা ইজ ইকুয়াল টু m-1 ডিভাইডেড বাই m+1, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। tan থিটা ইজ ইকুয়াল টু m-1 ডিভাইডেড বাই m+1। আচ্ছা বলো তো, tan থিটা আনার জন্য আমার কি করা লাগবে? 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন দেখে বলো তো। 2 কে 1 দ্বারা ভাগ করে দিতে। এক্স্যাক্টলি, আমি যদি 2 কে 1 দ্বারা ভাগ করে দেই তাহলে কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে tan থিটা চলে আসবে। একটা অংশ তো মিলে যাবে, একটা অংশ মিলে গেলে আরেকটা অংশকেও আমরা প্রসেস অনুযায়ী আস্তে আস্তে করে মিলাই দিতে পারবো। সো আমরা 2 কে 1 দিয়ে ভাগ করি, তাহলে দেখবা প্রবলেমটা সলভ। সো 2 ভাগ 1 ইমপ্লাই কি ইমপ্লাই করবে? আমি রাইট হ্যান্ড সাইডটাকে আগে লিখতেছি, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইডটাকে আগে লিখি। তো 2 নম্বরের রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 2pq sin থিটা, আর 1 নম্বরের রাইট হ্যান্ড সাইডে কি আছে? 2pq cos থিটা। তাহলে এটাকে ভাগ দেই, 2pq cos থিটা। আর 2 নম্বরের লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে p স্কয়ার যোগ q স্কয়ার ইনটু 2m-1 হোল স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? ডিভাইডেড বাই 1 নম্বরের লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে p স্কয়ার যোগ q স্কয়ার 2m+1 হোল স্কয়ার মাইনাস 1। তো p স্কয়ার যোগ q স্কয়ার 2m+1 হোল স্কয়ার মাইনাস 1। এবার আসো প্রবলেমটা দেখো, মিলে যাবে। সো দেখো, এখান থেকে কি করতে পারি, 2pq কেটে দিলাম, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মানে হচ্ছে কত? tan থিটা। মিলে গেছে। দেখো তো, এখানে p প্লাস p স্কয়ার যোগ q স্কয়ার, p প্লাস যোগ q স্কয়ার, p স্কয়ার যোগ q স্কয়ার কেটে দিলাম। সো এবার দেখো আমার উপরে কি থাকছে, উপরে থাকছে 2m-1 হোল স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2m+1 হোল স্কয়ার মাইনাস 1। সো একটা সিম্পল কাজ করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করার পর দেখি প্রবলেমটা সলভ হয় কিনা। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি। সো 2m-1 হোল স্কয়ার, তো তাহলে এটা কি আসবে? a 2m-1 হচ্ছে আমার a, তাহলে a প্লাস b মানে প্লাস 1 ইনটু a মাইনাস b অর্থাৎ 2m-1 মাইনাস 1 ডিভাইডেড বাই নিচেরটা কি আসবে? 2m+1 হচ্ছে আমার a, তাহলে a প্লাস b অর্থাৎ a প্লাস 1 ইনটু 2m+1 মাইনাস 1। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। দেন tan থিটা ইকুয়াল, দেখো এখানে কাটাকাটি করলে কি থাকে, এই প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, এখানেও প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, আবার দেখো এই 2m আর এই 2m কাটাকাটি। আর এরপরে দেখো উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে যে 2m-1 মাইনাস 1 মানে 2m-2, 2m-2, আর নিচে থাকতেছে হচ্ছে প্লাস 1 প্লাস 1 মানে 2m+2। আমি যদি 2 কমন নেই তাহলে কি থাকতেছে? m-1 ডিভাইডেড বাই নিচে যদি 2 কমনই থাকতেছে m+1, দেন 2 2 কেটে দাও, দেন tan থিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি m-1 ডিভাইডেড বাই m+1। এটাই কিন্তু প্রমাণ করতে দেওয়া হয়েছিল। আজকের দিনে যে অঙ্কগুলো করবা প্রত্যেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই প্রমাণগুলো কিন্তু আমরা ডিরেক্ট সামান্তরিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতেছি, আর কিছুই না। সামান্তরিক সূত্রটা জানি, ওরা যেই কন্ডিশনগুলো কথা বলতে, কন্ডিশনটা ভালো করে পড়লাম, ভালো করে বুঝলাম, দেন অ্যাপ্লাই করলাম, এরপরে জিনিসটাকে কিভাবে প্রমাণ পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এবং এই প্রবলেমগুলো যদি একবার দুইবার প্র্যাকটিস না করে এক্সাম হলে মিলাই দিতে একটু কষ্ট হবে, তবে একবার দুইবার প্র্যাকটিস করলে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? ভাই একটু উপরে তোলা যাবে? অবশ্যই তোলা যাবে না। দেখা যাচ্ছে? স্ক্রিনটাকে জুম করে চাইলে দেখতে পারবি, যদি পিসি না হয়। আর পিসিতে জুম করা যায় কিনা জানি। আমি দেখতেছি ঠিক মতো ভাই, এক মিনিট। ওকে, তাহলেই হবে। আজকে যে প্রমাণগুলো প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলাই কিন্তু বোর্ড পরীক্ষা আসে, ঘুরে ফিরে প্রত্যেক বছর এগুলাই আসে। স্থিতিবিদ্যাতে কিছু আসলে এগুলাই আসে, জি ভাই। ওকে, স্থিতিবিদ্যার 8.1 থেকে যদি কিছু আসে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তুমি তো অনেক পরে জয়েন করছো, আমি কিন্তু আরো দুই একটা প্রবলেম করে ফেলছি। আর উপরে যাব না ভাই? ঠিক আছে। জি ভাই। ঠিক আছে, আমি স্লাইড দিয়ে দিব, সমস্যা নেই, ক্লাস শেষে, তো তখনও তুলতে পারবা, আর ভিডিও তো থাকবে। আচ্ছা, এবার আসো, সামান্তরিক সূত্রে সবগুলো টাইপ আছে, তো বা লম্বাংশটা একটু বাকি রাখবো, আর লম্বাংশটা নেক্সট ক্লাসে যেটাতে আছে ওটাতে করবো। লম্বাংশ কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তোমাদের যে ফিজিক্স একটা চ্যাপ্টার আছে নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান ফিজিক্স যেটা, হ্যাঁ নিউটনিয়ান বলবিদ্যা, ওই নিউটনিয়ান মেকানিক্স, ওইটা পড়ার জন্য কিন্তু লম্বাংশটা খুব কাজে লাগে, ঠিক আছে? স্থিতিবিদ্যার প্রত্যেকটা চ্যাপ্টারে নিউটনিয়ান বলবিদ্যা কাজে লাগে, স্পেশালি যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন গুলো সলভ করতে গেলে ওইখানে কিন্তু ফিজিক্সে নিউটনিয়ান মেকানিক্স একটু ঘুরে পেঁচা কোশ্চেন করে, টাফ কোশ্চেন করে, আনত তল দিয়ে একটু হাবিজাবি কোশ্চেন করে, বিভিন্ন জায়গায় করে। এগুলো প্রত্যেকটা আমি স্থিতিবিদ্যাতেও পড়াবো, ঠিক আছে? তো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 8.3 পর্যন্ত আর কি ওয়েট করতে হবে। তো
তো যাই হোক, আজকে দিনের প্রবলেম আগে শেষ করি। সো এই প্রবলেমটা দেখো, স্টেটমেন্ট কি, কোন বিন্দুতে ক্রিয়ারত, কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধি, বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধি এফ ও জি, এই দুইটা হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম বলদ্বয়ের অন্তর্গত কোণ, বলদ্বয়ের অন্তর্গত কোণ হচ্ছে গিয়ে আলফা। আলফা হলে লব্ধির মান, আমাদেরকে দেখাইতে বলছে কি, প্রুফ হলে, প্রুফ যে লব্ধির মান √ এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 যোগ জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। দেখা যায় মনে হোক প্রবলেমটা খুবই ইজি, ঠিক আছে, পড়লেই বুঝবা। জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। আচ্ছা, প্রথমে আমাকে বলো, ধরো আমি বললাম যে কোনো বিন্দুতে কি আর দুটি বল, তো দুইটি বলের একটা নাম দিলাম, ধরো একটা বলকে বললাম পি, একটা বলকে বললাম হচ্ছে কিউ। আচ্ছা, এই বলতেছে যে দুইটি বলের বৃহত্তম লব্ধির মান হচ্ছে এফ। আচ্ছা বলো তো, পি আর কিউ এর বৃহত্তম লব্ধি কত হবে? পি আর কিউ এর সর্বোচ্চ লব্ধি কত হতে পারে? ভেরি গুড, ভেরি গুড। পি প্লাস কিউ এর বৃহত্তম লব্ধি হবে, যেমন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, সেটা হচ্ছে কত? পি প্লাস কিউই হবে বৃহত্তম লব্ধি। তো বৃহত্তম লব্ধিকে ওরা বলছে বৃহত্তম লব্ধি হচ্ছে এফ। তাহলে আমরা পাচ্ছি, আমরা জাস্ট কোশ্চেনটা ভালোভাবে বুঝবো, আর কোশ্চেন বুঝার পরে এই কোশ্চেন অ্যান্সার করার জন্য যেই বেসিকটুকু দরকার, সেই বেসিকটুকু কিন্তু তোমাদের আমি দেওয়ার চেষ্টা করছি। তোমরা কতটুকু নিতে পারছো সেটা তোমরা জানো। এফ ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, ঠিক আছে? বৃহত্তম লব্ধি হচ্ছে এফ। আচ্ছা, পি প্লাস, আর ক্ষুদ্রতম লব্ধি কত? পি প্লাস পি আর কিউ দুইটা বলে ক্ষুদ্রতম লব্ধি কত হবে? কোশ্চেনে বলা আছে সেটা জি, আর সেটার মান কত হবে? পি মাইনাস কিউ। হ্যাঁ, পি মাইনাস কিউ হবে ক্ষুদ্রতম লব্ধি। তাহলে ওদের কোশ্চেনটাই আমি জাস্ট ম্যাথমেটিক্যালি লিখলাম, কোশ্চেনের স্টেটমেন্টটাকে ম্যাথমেটিক্যালি লিখলাম। এফ ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ আর জি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়া পি মাইনাস কিউ। আমার টার্গেট হচ্ছে গিয়া লব্ধি বের করা। সো লব্ধি বের করা মানে তোমার পি এর মানটা বের করা, পি এর ভ্যালুটা আসলে কত আর কিউ এর ভ্যালুটা আসলে কত সেটা বের করা। দেন আমরা লব্ধির ফর্মুলা অনুযায়ী √a পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2p কিউ কজ আলফা ওইটা বের করব। তো ওইটা বের করে দিলে আমাদের অ্যান্সার শেষ। আমি কিন্তু বৃহত্তম লব্ধি জানি, ক্ষুদ্রতম লব্ধি জানি, বাট এক্স্যাক্টলি যে কোনো অবস্থার জন্য লব্ধি কত সেটা জানি না। আমার টার্গেট হচ্ছে ওইটাই বের করা, যে কোনো অবস্থার জন্য লব্ধি কত সেটা হচ্ছে বের করা, ঠিক আছে? সেটা টার্গেট। তাহলে আমার আর এর মানটা বের করতে হবে, এই হলো কথা। তাহলে একটা কাজ করতে হবে যে পি এর মানটা বের করতে হবে আর কিউ এর মানটা বের করতে হবে। সেটা করার জন্য একটা কাজ করব, 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে যোগ করব, আবার বিয়োগ করব, মানে পি আর কিউ কে সমাধান করব। প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে সমাধান করি না, ধরো আমি অপনয়ন পদ্ধতির সাহায্য নিলাম। 1 আর 2 কে যদি আমি যোগ করি, আমি কি পাচ্ছি দেখো তো? 1 আর 2 কে যোগ করলে আমি কিউ কিউ কাটা যাচ্ছে, তাহলে 2p ইজ ইকুয়াল টু পাচ্ছি এফ প্লাস জি। তাহলে পি ইজ ইকুয়াল টু কত হবে? এফ প্লাস জি ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে হাফ ইন্টু এফ প্লাস জি। এটা হচ্ছে পি এর ভ্যালু, ঠিক আছে? এটা পি এর ভ্যালু হচ্ছে এইটা। আচ্ছা, এবার বলো তো তোমরা একটু বের করে দাও তো, এই দুইটা ইকুয়েশন থেকে কিউ এর ভ্যালু কত হবে, কিউ ইকুয়াল টু কত হবে, এটা একটু বের করে জানাও। 1 নম্বর থেকে 2 নম্বর ইকুয়েশন বিয়োগ করলে চলে আসবে হাফ ইন্টু এফ মাইনাস জি। এটা করলে হচ্ছে তুমি কিউ এর ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে আমি পি এর ভ্যালু জানি আর আমি হচ্ছে কিউ এর ভ্যালু জানি। সো এইবার আমার আর কিছুই দরকার নাই। দেখো আমাকে বলছে তাদের বলদ্বয়ের অন্তর্গত কোণ দিয়েছে আলফা, তাহলে সবই তো জানা হয়ে গেল। তাহলে আমার বল হচ্ছে গিয়া পি কিউ এবং তাদের মাঝখানে কোণ হচ্ছে গিয়া আলফা। তাহলে আর বের করা কোনো ব্যাপার? আর বের করব কিভাবে? আমরা জানি আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2p কিউ ইনটু কজ অফ আলফা। তো পি এর জায়গায় এই পি এর মানটা বসায় দিব, কিউ এর জায়গায় এই কিউ এর মানটা বসায় দিব, শেষ। দেন আমাদের সলিউশন চলে আসবে। তো পি এর মান কত আসবে? হাফ ইন্টু এফ প্লাস জি। তাহলে হাফ ইন্টু এফ প্লাস জি হোল স্কয়ার যোগ হাফ ইন্টু এফ মাইনাস জি হোল স্কয়ার যোগ 2 ইন্টু হাফ ইন্টু পি এর জায়গায় পি এর মান বসালাম এফ প্লাস জি, আবার হাফ ইন্টু এফ মাইনাস জি ইন্টু কজ অফ আলফা।
ঠিক আছে। দেন আমরা যদি হোল স্কয়ারটা করি তাহলে আমরা পাচ্ছি আর স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে হাফ এফ প্লাস জি হোল স্কয়ার, তাহলে করলে কি পাবো? একটা কাজ করি, দেখো এখানে হাফ ইন্টু এফ প্লাস জি হোল স্কয়ার, আর এখানে হাফ ইন্টু এফ মাইনাস জি হোল স্কয়ার, দুই জায়গা থেকে আমরা হাফ স্কয়ার কে যদি কমন নিই তাহলে এটা হাফ স্কয়ার হয়ে যাবে 1/4, এটা হবে 1/4, দুই জায়গা থেকে আমরা 1/4 কমন নিয়ে নেই, তাহলে অবশিষ্ট থাকতেছে এফ প্লাস জি হোল স্কয়ার যোগ এফ মাইনাস জি হোল স্কয়ার। তাহলে এই জিনিসটা থাকতেছে এই প্রথম অংশ থেকে। আর দেখো তো এইখানে কাটাকাটি করলে দুই দুই কাটাকাটি করলে আরো একটা হাফ থাকে, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে কি প্লাস হাফ ইন্টু এফ প্লাস জি ইন্টু এফ মাইনাস জি, দুইটাকে গুণ করলে আমরা পাবো এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, তাই তো? তাহলে হাফ ইন্টু এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ইন্টু কজ অফ আলফা। দেখো প্রমাণটাতে যাইতে পারবো খুব ইজিলি। সো এরপরে দেখো 1/4 ইন্টু, তোমরা কারো কি মনে আছে এই ফর্মুলাটা কত হয়? এফ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার যোগ এ মাইনাস বি হোল স্কোয়ার। ফর্মুলা কি? ফর্মুলা না জানা থাকলে আমরা ডিরেক্ট ভেঙেও দিতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে ফর্মুলা মনে আছে? ফর্মুলা হচ্ছে না ভাইয়া, 2 into a square plus b কোনটা square. কোনটা? 2 into a square plus b square. অঙ্কন কি বললাম? হ্যাঁ ওইটাই ভাইয়া, এফ স্কয়ার 2 প্লাস ইন্টু এফ স্কোয়ার যোগ জি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা বসাই দিলাম। এরপরে আমাদের থাকতেছে যে প্লাস হাফ ইন্টু এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ইন্টু কজ অফ আলফা। তো দেখো এখন কিন্তু প্রমাণটা সলভ, প্রমাণ মিলে যাবে। এবার হচ্ছে কাটাকাটি করলে হাফ, তাহলে এবার হাফটা দিয়ে যদি গুণ করি তাহলে হাফ এফ স্কোয়ার যোগ হাফ জি স্কোয়ার, হাফ জি স্কোয়ার যোগ, এবার হাফটা গুণ দিয়ে দিই, হাফ এফ স্কোয়ার কজ আলফা, দেন থাকতেছে হচ্ছে মাইনাস হাফ জি স্কোয়ার কজ আলফা। সো এবার আমরা হাফ এফ স্কোয়ার কে কমন নেই, এই জায়গা আর এই জায়গা থেকে হাফ এফ স্কোয়ার কে কমন নেই, হাফ এফ স্কোয়ার কে যদি কমন নেই আমরা পাচ্ছি 1 প্লাস কস আলফা, আর হাফ জি স্কোয়ার কে যদি কমন নেই আমরা পাচ্ছি 1 মাইনাস কস আলফা। সো এবার কাজ হচ্ছে গিয়ে হাফ এফ স্কোয়ার, তো এবার হচ্ছে 1 প্লাস কস আলফা কে কি লেখা যায়? হাফ স্কোয়ার 1 প্লাস কস আলফা, একটু আগে দেখলাম 1 প্লাস কস 2 আলফা কে লেখা যায় 2 কস স্কোয়ার আলফা, আর 1 প্লাস কস আলফা কে লেখা যাবে 2 cos স্কয়ার আলফা বাই 2 প্লাস হাফ ইন্টু জি স্কয়ার ইন্টু 1 মাইনাস cos আলফা কে লেখা যাবে 2 sin স্কয়ার আলফা বাই 2। সো দেখো এইখানে হাফ আর এখানে দুই কাটা, এখানে হাফ আর এখানে দুই কাটা, সবশেষে আমার কাছে থাকতেছে এফ স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 যোগ জি স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2। আর লেফট হ্যান্ড সাইডে তো আগে থেকে আর স্কয়ার ছিল, এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, এক লাইন করলেই মিলে যাবে। আর ইজ ইকুয়াল টু রুট ওভার এফ স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 যোগ জি স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2, এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল। সো সিম্পল একটা প্রবলেম ছিল, ঠিক আছে? এগুলো প্রচুর আসে বোর্ড পরীক্ষায়। এবার আমরা পরের প্রবলেম দেখি আর কি কি প্রবলেম আছে এখান থেকে। আচ্ছা শেষ আরেকটা প্রবলেম দেখি। দুটি বল ত্রিভুজ এ বি সি এর সি এ ও সিবি বাহু বরাবর, সি এ ও সিবি বাহু বরাবর ক্রিয়া করে এবং এবং এদের মান যথাক্রমে cos আলফা ও cos বিটা, সরি cos এ ও cos বি এর সমানুপাতিক। তারপর বলল যে প্রমাণ করতে বলছে কি, প্রুফ করতে বলল যে এদের লব্ধি সাইন সি এর সমানুপাতিক এবং লব্ধি সি কোণকে হাফ ইন্টু সি প্লাস এ মাইনাস বি এবং হাফ ইন্টু সি প্লাস বি মাইনাস এ কোণে, এই দুটি অংশ অন্তর্ভুক্ত। এই দুটি অংশে
বিভক্ত করে। তো যখন স্টেটমেন্টটা খুব বড় হবে, ধাপে ধাপে আস্তে আস্তে প্রত্যেকটা লাইন পড়ে পড়ে বোঝার চেষ্টা করবো, তারপরে দেখবা প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। সো প্রথমে বলছি কি, দুইটা বল ত্রিভুজ এবিসি এর সি এ আর সি বি বাহু বরাবর কাজ করতেছে। আগে একটা কাজ করি, ওরা যেটা বলছে এবিসি ত্রিভুজের কথা বলছে, এবিসি ত্রিভুজ আঁকি, তারপর সি এ আর সি বি বাহু বরাবর বল দুটাকে ধরি, তারপরে দেখি আস্তে আস্তে কি করা যায়। ঠিক আছে, আগে একটা এবিসি ত্রিভুজ আঁকি, যা যা বলছে তাই করি। আচ্ছা এবার দেখো, সো এ বি সি একটা ত্রিভুজ গেল। আচ্ছা ধরো উপরে সি দেই, সি এ আর সি বি, তাই তো? ধরো আমি উপরে সি দিই, বুঝতে সুবিধা। ধরো এইভাবে একটা এবিসি ত্রিভুজ দিলাম, এ বি সি। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কি বললো, সি এ আর সি বি বাহু বরাবর ক্রিয়া করে। তাহলে সি এ বাহু বরাবর একটা বল কাজ করতেছে, সি এ বাহু বরাবর একটা বল কাজ করতে, আবার সি বি বাহু বরাবর আরেকটা বল কাজ করতে। সি এ বাহু বরাবর বলটাকে ধরে নাম দিলাম পি, সি বি বাহু বরাবর বলটাকে নাম দিলাম কিউ। এরপর ওরা কি বলছে, যে সি এ আর সি বি বাহু বরাবর যেই বল দুইটা কাজ করতেছে তাদের মানটা আবার কার সমানুপাতিক, কজ এ এবং কজ বি এর সমানুপাতিক। তাহলে এখন আমরা পি এর মানটা বের করে ফেলি। তাহলে ওরা যেটা বলতে চাইছে, পি পি বলটা কার সমানুপাতিক, কজ এ এর সমানুপাতিক। আচ্ছা তোমরা তো মনে হয় এটা জানো, আমি যদি সমানুপাতিক চিহ্ন এখান থেকে উঠে দিই তাহলে আমার কি করতে হবে, সমানুপাতিক চিহ্ন উঠে যদি সমান সমান আনতে চাই তাহলে কি করতে হবে, একটা ধ্রুবক আনতে হবে। এক্স্যাক্টলি, আমার একটা ধ্রুবক আনা লাগবে। তাহলে আমি পি, ওরা বলছে যে আমার বলগুলা কজ এ আর কজ বি এর সমানুপাতিক, তাহলে আমি বললাম আমার পি হচ্ছে কজ এর সমানুপাতিক, পি ইজ প্রপোর্শনাল টু কজ এ। তাহলে পি যদি কজ এর সমানুপাতিক হয় তাহলে পি ইজ ইকুয়াল টু লিখতে পারবো আমরা কে ইনটু কজ এ, এটা লিখতে পারি। তাহলে পি বলের জায়গায় কে ইনটু কজ এ বসাই দিলাম। আবার আমি তাহলে অপর বলটাকে বললাম, ওরা বললো কি আরেকটা বল হচ্ছে কজ বি এর সমানুপাতিক, তাহলে আমি ধরলাম যে কিউ ইজ প্রপোর্শনাল টু কজ বি। তাহলে এর পরের লাইনে আমি এবার সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলাম, সমান সমান আনবো এবং একটা ধ্রুবক আনবো কে ইনটু কজ বি। তাহলে পি আর কিউ এর ভ্যালুটা কিন্তু আমি মোটামুটি নিয়ে আসলাম। হ্যাঁ, এবার দেখি আর কি করা যায়। তারপরে তাহলে হচ্ছে এই পি যা পি এর জায়গায়, তাহলে এখন আমি কজ এ বসাই আর কিউ এর জায়গায় আমি কজ বি বসাই। তাহলে এই সি এ বাহু বরাবর হচ্ছে কজ এ কাজ করতেছে, আর সি বি বাহু বরাবর হচ্ছে কে ইনটু কজ বি কাজ করতেছে। আচ্ছা তারপরে কি বললো স্টেটমেন্ট একটু দেখি, এদের লব্ধি সাইন সি এর সমানুপাতিক, এদের লব্ধি সাইন সি এর সমানুপাতিক এবং লব্ধি সি কোণকে, আচ্ছা সি কোণকে হাফ ইনটু, ওকে এদের লব্ধিটা হচ্ছে সাইন সি এর সমানুপাতিক। আচ্ছা লব্ধিটা বের করব এবং দেখবো যে কোনোভাবে লব্ধিটা এরকম আসে না। ধরো লব্ধি যদি এমন চলে আসে, আমি দেখো আমি তোমাদেরকে বলি প্রথম অংশের প্রমাণটা, ধরো আমি যদি এমন একটা জিনিস আনতে পারি, ধরো আর ইজ ইকুয়াল টু এমন আনতে পারলাম কে ইনটু সাইন সি, তাহলে তুমি কি বলতে পারবা যে আমার লব্ধিটা সাইন সি সমানুপাতিক আর ইজ ইকুয়াল টু যদি কে ইনটু সাইন সি হয়, তাহলে কি বলা যাবে লব্ধিটা সাইন সি সমানুপাতিক? জি ভাইয়া। এক্স্যাক্টলি, আমি যদি লব্ধিটা এমন ভাবে আনতে পারি আর ইজ ইকুয়াল টু কে ইনটু সাইন সি, তাহলে কিন্তু আমি বলতে পারবো আমার লব্ধিটা সাইন সি সমানুপাতিক। তার পরের লাইনে আমি চাইলে এভাবে লিখতে পারি আর সমানুপাতিক সাইন সি। সমানুপাতিক চিহ্ন থাকলে সেখান থেকে সমান চিহ্ন আর ধ্রুবক আনা যায়, আবার সমান চিহ্ন ইজ ইকুয়াল আর ধ্রুবক থাকলে তার পরিবর্তে সমানুপাতিক আনা যায়। সো আমার টার্গেট হচ্ছে এই জিনিসটাই করা। আমি প্রথম অংশটুকু প্রমাণটা করি। সো প্রথম অংশটুকু আমি কিভাবে করবো, আমি আমার দেখো একটা বলতো হচ্ছে কে কজ আলফা, একটা হচ্ছে কে কজ বিটা, তো কজ বি। তাহলে আমরা জানি আমাদের লব্ধি কি হবে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2p কিউ কজ, তাদের মাঝখানে লব্ধির মাঝখানে কোণ কত? আচ্ছা দেখো তো এই দুইটা বলের মাঝখানে কোণটা, এই সি কোণ না, সি কোণ না, এই যে এটা তো সি কোণ, এই পুরা সি কোণটাই হচ্ছে তাদের মাঝখানের কোণ, তাই তো? দুইটা বলের মাঝখানের কোণ। তাহলে আমি বললাম কজ সি। এবার তুমি পি এর জায়গায় পি এর মান বসো তো, পি এর মান হচ্ছে কে ইনটু কজ এ হোল স্কয়ার যোগ কে ইনটু কজ বি হোল স্কয়ার যোগ 2 ইনটু কে ইনটু কজ এ। পি এর জায়গায় পি এর মান বসাইলাম কে ইনটু কজ বি, কিউ এর জায়গায় কিউ এর মান বসাইলাম ইনটু কজ সি। আচ্ছা এইবার দেখি কি করা যায়, কে স্কয়ার ইনটু কজ স্কয়ার এ প্লাস কে স্কয়ার ইনটু কজ স্কয়ার বি প্লাস 2 ইনটু একটা কে এখানে একটা কে, দুটা কে গুণ হলে 2k স্কয়ার, 2k স্কয়ার ইনটু কজ এ কজ বি কজ সি। আচ্ছা এখন সবার থেকে কে কমন নিয়ে নি, কে স্কয়ার কমন নিয়ে নিলে আমার থাকতেছে কে কজ স্কয়ার এ যোগ কজ স্কয়ার বি যোগ 2 ইনটু কজ এ কজ বি কজ
সি। আচ্ছা এখন আমাকে বলো, যেহেতু বলা হয়েছে যে এই বলগুলো একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর কাজ করতেছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? এ বি সি, ত্রিভুজের এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? 180 পাই বা পাই রেডিয়ান, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি পাই হয়, তখন ত্রিকোণমিতিতে আমরা একটা অভেদ পড়ে আসছি। অভেদ মানে হচ্ছে ফর্মুলার মতো সবসময় সত্য। তখন আমরা জানি যে কজ স্কোয়ার এ যোগ কজ স্কোয়ার বি যোগ কজ স্কোয়ার সি যোগ 2 ইন্টু কজ এ কজ বি কজ সি ইজ ইকুয়াল টু 1। এই জিনিসটা হচ্ছে আমরা জানি, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমরা জানি। তাহলে এখন আমাকে বলো তো, আমার এইখানে রাশিটা কি আছে? এই রাশিটা দিকে ভালো করে তাকাও তো। এই রাশিটা এখানে কিন্তু কজ স্কোয়ার সি কিন্তু মিসিং আছে। তাহলে আমরা ওই রাশিটার সাথে যদি জিনিসটাকে ম্যাচ করি, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে গিয়ে ফর্মুলা, এটা হচ্ছে গিয়ে ফর্মুলা অভেদ। অভেদ হচ্ছে ফর্মুলার মতো কাজ করে। sin স্কয়ার x যোগ cos স্কয়ার x = 1, এটা একটা অভেদ, ফর্মুলা হিসেবে ইউজ করা যায়। সো ত্রিকোণমিতিতে এই ধরনের কিছু কিছু প্রবলেম ছিল আমাদের ফার্স্ট পেপারে, ত্রিকোণমিতি যেটা ছিল, হ্যাঁ। a প্লাস বি প্লাস সি যদি পাই হয়, তখন cos স্কয়ার a যোগ cos স্কয়ার b যোগ cos স্কয়ার c যোগ 2 ইনটু cos a cos b cos c = 1। তাহলে cos স্কয়ার a যোগ cos স্কয়ার b যোগ 2 ইনটু cos a cos b cos c = আমরা কি লিখতে পারি? এই cos স্কয়ার c টাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিতে পারি। তাহলে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার c, এভাবে লিখতে পারি। আর 1 মাইনাস cos স্কয়ার c মানে কি? sin স্কয়ার c। তার মানে যেখানে আমি পাচ্ছি হচ্ছে cos স্কয়ার a যোগ cos স্কয়ার b যোগ 2 ইনটু cos a cos b cos c, তার পরিবর্তে আমি আসলে কত বসাইতে পারবো? তার পরিবর্তে আমি চাইলে sin স্কয়ার c কিন্তু বসাইতে পারবো, ঠিক আছে। তাহলে এই হলুদ পুরা অংশটার পরিবর্তে আমি একটা কাজ করি, r স্কয়ার = k স্কয়ার ইনটু sin স্কয়ার c বসাইতে পারবো, তাই না? এই পুরা যে রিজিয়নটা আছে তার পরিবর্তে আমি sin স্কয়ার c বসাইতে পারবো চাইলে, ঠিক আছে। আচ্ছা এবার ওইটার পরিবর্তে যদি sin স্কয়ার c বসাই, তাহলে r = কত? r = হচ্ছে আমাদের k ইনটু রুট করে দিলে k ইনটু sin c। এখন k ইনটু sin c যদি থাকে, আমরা জানি সমান সমান চিহ্ন আর তারপর একটা ধ্রুবক থাকলে এটাকে চাইলে এইভাবে করা যায়, সমানুপাতিক sin c চাইলে আমরা বসাইতে পারি। আর সমানুপাতিক sin c এটাকে কিন্তু লেখা যায় r = k ইনটু sin c। আবার r = k ইনটু sin c কে লেখা যাবে r সমানুপাতিক sin c। আর r সমানুপাতিক sin c মানে কি? দেখো প্রথম অংশ কিন্তু প্রমাণ হয়ে গেল। ওরা বলছে যে এদের লব্ধি sin c এর সমানুপাতিক, এদের লব্ধি sin c এর সমানুপাতিক। তো আমি তো নিয়ে আসলাম sin c এর সমানুপাতিক, তো প্রথম অংশ কিন্তু প্রুফ। তাহলে r সমানুপাতিক sin c, এটা প্রুফ। আচ্ছা সো স্থিতিবিদ্যার ক্ষেত্রে এই ধরনের প্রমাণগুলোর ক্ষেত্রে তোমরা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তোমরা একটা অঙ্ক যদি দুইবার তিনবার করো, এটা এমনিতে চাইলেও ভুলা যায় না, ঠিক আছে। চাইলেও কিন্তু এই অঙ্কটা আর ভুলা যায় না। তো এই ধরনের অঙ্কগুলো তোমাদের একবার দুইবার তো প্র্যাকটিস মিনিমাম করাই লাগবে, ঠিক আছে। প্র্যাকটিস করার পরে কিন্তু প্রমাণগুলো কিন্তু তুমি পারবা, তখন সমস্যা হয় না। আর এখান থেকে একটা সুবিধা কি, প্রমাণগুলো তো হুবহু আসে, তো তোমার আসলে খুব বেশি মাথাও ঘাটানো লাগবে না। এক্সাম হলে যদি কখনো আসে হুবহু বইয়ের গুলাই দিয়ে দেয়, তো তুমি ডিরেক্ট যেভাবে যেভাবে শিখছো যে প্রসিডিউরে ওইভাবে লিখে দিয়ে আসতে পারবা, ঠিক আছে। তো আমরা প্রথম অংশের প্রমাণটা করলাম, এবার দেখি পরের অংশের প্রমাণটা কি বলছে। লব্ধি sin c সমানুপাতিক শেষ। পরে বলছে যে এই লব্ধি c কোণটাকে হাফ ইন্টু সি প্লাস এ মাইনাস বি এবং হাফ ইন্টু সি প্লাস বি মাইনাস এ, এই দুইটি অংশে বিভক্ত করে। আচ্ছা দেখো এইখানে দুইটা বল, একটা হচ্ছে সি এ বাহু বরাবর, এই যে এই বলটা, আবার আরেকটা হচ্ছে সিবি বাহু বরাবর, এই যে এই বলটা। এই দুইটা বলের লব্ধি তো তাদের মাঝখান দিয়ে কোনো এক জায়গায় হবে, তাই তো? আমি ধরলাম যে তাদের এই লব্ধিটা হচ্ছে এরকম, এই মাঝখানে কোন একটা জায়গা দিয়ে এরকম যাচ্ছে লব্ধি, হ্যাঁ। সো তাদের মাঝখানে তো টোটাল সি কোণ আছে। সি কোণ থাকলে এখন আমি ধরলাম যে এই লব্ধিটা তাদের সি এ, এই যে এটা তো পি বাহুটা, সরি পি বলটা ছিল না, পি বলটা এদিকে কাজ করতেছিল সি এ বাহু বরাবর। ধরলাম তার সাথে থিটা কোণ তৈরি করছে, ঠিক আছে। আর টোটাল কোণটা হচ্ছে সি, পুরা কোণটা হচ্ছে সি, আর এই ছোট কোণটা হচ্ছে গিয়ে থিটা। এবার আমরা দেখি যে কিভাবে প্রবলেমটা সলভ করা যায়, ঠিক আছে। সো আচ্ছা, তো এখন এটা যেটা করব যে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটা কাজ করব, লব্ধির দিকটা বের করার চেষ্টা করি। আমাদের লব্ধির দিকের ফর্মুলাটা কি ছিল? সো লব্ধির দিক নির্ণয় করি। লব্ধির দিক নির্ণয় করলেই বাই প্রোডাক্ট হিসেবে এটা সলভ হয়ে যেতে পারে। লব্ধির দিক নির্ণয় আমরা জানি, লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে কি
এই দেখো আমার যে লব্ধিটা সেটা হচ্ছে এই পি, একটা ছিল পি আর একটা ছিল কিউ, ঠিক আছে। এই পি বলের সাথে লব্ধিটা হচ্ছে থিটা কোণ তৈরি করছে, লব্ধিটা যদি পি বলের সাথে থিটা কোণ তৈরি করে তাহলে আমরা বলতে পারবো tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে। এটা লিখতে পারবো না, তো আমাদের লব্ধিটা হচ্ছে থিটা কোণ পি এর সাথে, যার সাথে থিটা কোণ তৈরি করতে সে কিন্তু মুক্ত অবস্থায় থাকে, তাহলে পিটাকে এভাবে আলাদা লিখতে হবে, আর নিচে থাকবে কিউ কজ আলফা, উপরে থাকবে কিউ সাইন আলফা। দেন আমরা কিউ আর পি এর জায়গায় পি আর কিউ এর মানটা বসাই দিব। এই যে আমরা দেখো চিত্রে যাই, আবার পি এর মান ছিল কে ইন্টু কজ আলফা আর কিউ এর মান ছিল কে ইন্টু কজ বিটা, যেটা তো আগেই বের করে রাখছি। তো আমরা ওই ভ্যালুটা বসাই দিই, কিউ সাইন আলফার জায়গায় বসাই দিব কে ইন্টু কজ বি সাইন সি ডিভাইডেড বাই কে ইন্টু কজ এ যোগ কে ইন্টু কজ বি কজ সি, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে কি করা যায় দেখি, সিম্পল কিছু ত্রিকোণমিতি করতে হবে। আচ্ছা এখান থেকে কে 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 সব জায়গায় কে আছে, কে কমন নিয়ে কেটে দিতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে উপরে থাকতেছে হচ্ছে cos b sin c আর নিচে থাকতেছে হচ্ছে গিয়ে cos a প্লাস cos b cos c। আচ্ছা cos দেখো আমাদের যে বলটা কাজ করতেছে সেটা কিন্তু একটা ত্রিভুজের উপর কাজ করতেছিল, ত্রিভুজের উপর যদি কাজ করে তাহলে তুমি কিন্তু ত্রিভুজের এই প্রপার্টি গুলো ইউজ করতে পারবা। ত্রিভুজের ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান, তাহলে আমরা কিন্তু চাইলে বলতে পারি a ইজ ইকুয়াল টু কি পাই মাইনাস বি প্লাস সি, এর পরিবর্তে কিন্তু আমরা বসাইতে পারি পাই মাইনাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস বি প্লাস সি। তাহলে আমরা cos এটাকে চেঞ্জ করে ফেলবো এখানে, ঠিক আছে, cos এটাকে এখানে চেঞ্জ করব। সো এখানে চেঞ্জ করলাম, উপরে থাকতেছে হচ্ছে cos b sin c ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি cos এটাকে যদি চেঞ্জ করি তাহলে এর পরিবর্তে পাই মাইনাস বি প্লাস সি প্লাস cos b cos c। আচ্ছা এবার উপরে আসতেছে হচ্ছে cos b sin c আর নিচে পাই মাইনাস বি প্লাস সি cos পাই মাইনাস থিটা, এটাকে কত কি বলা যায়, cos পাই মাইনাস থিটা, এটাকে কি লেখা যায় বলো, মাইনাস cos থিটা। মাইনাস cos থিটা, কারণ পাই মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে নেগেটিভ আর পাই থাকার কারণে cos পজিটিভ থাকবে, তাহলে এটাকে লেখা যায় মাইনাস cos b প্লাস সি প্লাস cos b cos c। সো এবার একটা কাজ করি, ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, cos b sin c, দেন নিচে cos b প্লাস c এর ফর্মুলা অ্যাপ্লাই করি, cos b প্লাস c এর ফর্মুলা কি cos a cos b অর্থাৎ cos b cos c মাইনাস sin b sin c sin b sin c প্লাস আগে থেকে ছিল cos b cos c আগে থেকে ছিল। দেন দেখো আমরা যদি সিম্পলিফাই করি এখানে কিন্তু কাটা যায় cos b cos c, cos b sin c আর নিচে যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে থাকবে মাইনাস cos b cos c আর এই মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে প্লাস cos b সরি প্লাস হয়ে যাবে sin b sin c প্লাস cos b cos c। সো এই cos b cos c মাইনাস cos b প্লাস cos b cos c কাটাকাটি, তো সবশেষে থাকতেছে cos b sin c ডিভাইডেড বাই sin b sin c। সো এখন বলো তো আর লেফট হ্যান্ড সাইডে তো ছিল tan থিটা, তো tan থিটা ইজ ইকুয়াল টু তোমরা আসলে কত পাচ্ছ, tan থিটা ইজ ইকুয়াল টু দ্বারা তোমরা পাচ্ছ এখানে যদি sin c কেটে দাও তাহলে তোমরা tan থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে cot b পাচ্ছ, ঠিক আছে, cos b ডিভাইডেড বাই sin b মানে cot b, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে cot b। আচ্ছা tan থিটা ইজ ইকুয়াল টু তাহলে আমরা এটাকে কি লিখতে পারি বলো তো, cot b কে চাইলে আমরা কি লিখতে পারি, এভাবে লিখতে পারি না tan পাই বাই 2 মাইনাস b, এভাবে লিখতে পারি না, আমি চাচ্ছি থিটার একটা ভ্যালু বের করতে চাচ্ছি, কেন বের করতে চাচ্ছি বলবো একটু পরে, থিটার একটা ভ্যালু বের করা আমার জন্য দরকার, তো এই জন্য আমার cot b কে আমি চাইলে লিখতে পারি পাই বাই 2 মাইনাস b। সো আমি টেন উঠাই দিব, আমার তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসতেছে পাই বাই 2 মাইনাস বি, থিটা ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে পাই বাই 2 মাইনাস বি। ওকে, সো এখন থিটার ভ্যালুটা বের করাই বেসিক্যালি আমার টার্গেট ছিল। সো এবার দেখো প্রবলেমটা আর এক লাইনই সলভ হয়ে যাবে। এবার পাই এর মান তুমি কি জানো, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই না, আমি a প্লাস বি প্লাস সি এর জায়গায় পাই বসাই দিলাম, তাহলে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 মাইনাস বি।
সো এবার যদি তুমি থিটার ভ্যালুটা হিসাব করো তাহলে তুমি কত পাচ্ছ? তুমি পাচ্ছ যে হ্যাঁ লসাগু যদি করি এখানে তাহলে 2 আর a প্লাস বি প্লাস সি মাইনাস বি, ঠিক আছে, সরি মাইনাস 2b মাইনাস 2b। সো এখানে কাটাকাটি করলে থিটা ইজ ইকুয়াল টু সবশেষে থাকবে a প্লাস সি মাইনাস বি ডিভাইডেড বাই 2, ঠিক আছে, সি প্লাস এ ডিভাইডেড বাই 2। তাহলে এই হচ্ছে একটা অংশ, এটার একটা অ্যান্সার মিলে গেছে। কিভাবে মিলবে আমি একটু রিভিউ দিব। তাহলে অপর কোণটি কত হবে? অপর কোণটি, এবার আমরা চিত্রটাতে যাই। একটু সিম্পলিফাই করে দিতে। চিত্রটা আবার একটু খেয়াল করো, আর প্রমাণ করতে কি বলছে সেটা একটু আবার একটু দেখে আসি। চলো, প্রমাণ করতে বলছিল যে এদের লব্ধি সাইন সি সমানুপাতিক প্রমাণ করে ফেলছি, এবং লব্ধিটা সি কোণকে এই দুইটা কোণের মাধ্যমে ভাগ করে, হাফ ইন্টু সি প্লাস এ মাইনাস বি এবং হাফ ইন্টু সি প্লাস বি মাইনাস এ, এই দুটি অংশে বিভক্ত করে। তো এইবার একবার চিত্র দেখো। তাহলে এই হচ্ছে কি আমার লব্ধিটা, এই অ্যারোটা তো দেখতেছো, এটা হচ্ছে লব্ধি। এখন দেখাইতে হবে এই লব্ধিটা, এই যে মাঝখানে যে সি কোণটা ছিল, এই কোণটাকে দুইটা অংশে ভাগ করছে। এই পাশে তো একটা অংশ দেখতেছে, একটা অংশকে আমরা থিটা নাম দিছি, আর আরেকটা অংশ হচ্ছে এই পাশের অংশটা। তো এখন আমাদেরকে দেখাইতে হবে, যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে গিয়ে এই একটা অংশটা হবে কত, একটা অংশ হবে গিয়ে প্রশ্নে যেটা বলে দিচ্ছে হাফ ইন্টু সি প্লাস এ মাইনাস বি এর সমান, আর আরেকটা অংশ হবে হাফ ইন্টু সি প্লাস বি মাইনাস এ এর সমান। এবার দেখো তো আমাদের কোশ্চেনে কিন্তু অলরেডি প্রথম অংশটুকু বের হয়ে গেছে। দেখো থিটার ভ্যালু আমরা কত পাইছি? থিটার ভ্যালু আমরা পাইছি a প্লাস সি মাইনাস বি ডিভাইডেড বাই 2। এটাই তো হচ্ছে হাফ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এটাই তো হাফ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। আর এই থিটাটা ছিল আমার এই টোটাল যে সি কোণটা ছিল, সি কোণের একটা অংশ। তাহলে একটা অংশ আমি প্রশ্নের উল্লেখিত একটা অংশের সাথে প্রমাণ করে দিতে সক্ষম হয়েছি। এখন আমাকে দেখাইতে হবে অপর অংশটাও কোশ্চেনে যেই পার্টের কথা বলছে, অপর কোণের কথা বলছে, তার সমান। আচ্ছা বলতো এই অপর অংশটা আমি কিভাবে পাবো? অপর অংশটা পাওয়ার জন্য আমার কি করতে হবে? আমি দেখো থিটার মান কিন্তু জানি, অপর অংশটা বা অপর কোণটা বের করার জন্য আমি কি করতে পারি? সি মাইনাস থিটা। এক্স্যাক্টলি, আমি টোটাল কোণটা হচ্ছে সি, সি কোণ থেকে যদি আমি থিটা কোণটাকে বিয়োগ করে দেই তখন কিন্তু আমি পাবো সি মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে আমি সি থেকে বিয়োগ করে দিই, তাহলে আমি দেখি অপর কোণটা ওদের প্রশ্নে যেটা বলছে সেই কোণটা সমান আসে কিনা। আচ্ছা তাহলে সি মাইনাস থিটা করি, সি মাইনাস থিটা। সো সি মাইনাস থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু ছিল হাফ ইন্টু, মাত্রই বের করলাম, সি প্লাস এ মাইনাস বি। হাফটাকে এইভাবে লিখি, এইভাবে। সেবার যদি লসাগু করো হাফ আর এখানে 2c মাইনাস সি মাইনাস সি মাইনাস এ প্লাস বি, ঠিক আছে। তো কাটাকাটি করলে সবশেষে থাকবে হচ্ছে হাফ ইন্টু সি প্লাস বি মাইনাস এ। দুইটা সি থেকে একটা সি বিয়োগ যাচ্ছে, তাহলে একটা প্লাস সি থাকতেছে, এই যে প্লাস বি আর এই যে মাইনাস এ। তো ওই জিনিসটাকে প্রকাশ করে ফেললাম। তাহলে এ হচ্ছে অপর কোণ। তাহলে টোটাল এই দুইটা কোণে আমার লব্ধিটা, আমার টোটাল কোণ যেটা ছিল সি, এই টোটাল কোণটাকে, এই যে টোটাল কোণ যেটা ছিল সি, টোটাল সি কোণটাকে এই একটা অংশ থিটা অংশে ভাগ করলো, আর একটা হচ্ছে সি মাইনাস থিটা কোণে ভাগ করলো। এবং এই থিটার মানটা আমি বের করে দেখলাম, ওই প্রশ্নে যে ভ্যালুর কথা বলছে ওইটাই, আর সি মাইনাস থিটার ভ্যালুটাও দেখলাম প্রশ্নে যে ভ্যালুটা বের করতে বলছে সেটাই, ঠিক আছে। এটাই ছিল তাহলে ওদের যে প্রমাণটা করতে বলা হয়েছিল সেই প্রমাণটা, ঠিক আছে। এবার পরের অঙ্কগুলো একটু সহজ, এই প্রবলেমটা একটু আসলে বড় ছিল, ঠিক আছে, প্র্যাকটিস করলে পারবা ইনশাল্লাহ। পরের প্রবলেমগুলো হচ্ছে লব্ধির দিক অপরিবর্তিত থাকার শর্ত। সামান্তরিক সূত্রে লব্ধির দিক অপরিবর্তিত থাকার শর্ত। অপরিবর্তিত লব্ধির দিক, তার শর্তটা কি? জাস্ট শর্তটা বলবো এবং এই শর্তটা দিয়ে একটা প্রবলেম সলভ করা যাবে। বোর্ডে আসা খুব ইম্পর্টেন্ট, বুয়েটে আসছিল, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা সলভ করা যাবে। তো আমি তোমাদেরকে বললি আগে যে ব্যাপারটা কেমন হয়। হ্যাঁ কি হইলো?
ঠিক আছে, ধরো এটার এক সামন্তরিক ধরে নাও। আচ্ছা, এখন ধরো এটা সামন্তরিক। এখন এটাই লব্ধি, লব্ধির ডিরেকশন তো এটাই, তাই না? এই প্রবলেমটাতে যেটা হবে, লব্ধিটা তো কর্ণ বরাবরই কাজ করে, কর্ণ বরাবর ডিরেকশনটাই রাখলাম। একটা বল হচ্ছে পি আর একটা বল হচ্ছে কিউ, তারা হচ্ছে আলফা কোণে কাজ করতেছে, ঠিক আছে? আলফা কোণে এটা হচ্ছে কি আমার লব্ধি, মাঝখান দিয়ে যাচ্ছে, আর এটা লব্ধির ডিরেকশন। এখন যেটা হইলো, ধরো এমন বললো যে আমি পিটাকে বাড়ায় দিলাম আর এখানে কিউটাকে বাড়ায় দিলাম। সরি, ডটেড লাইনটা দেখাই ভালো হবে। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে ঠিক আছে, চিত্রটা বাজে হয়েছে বাট একটু বোঝার চেষ্টা করো। এটা বলছে যে আমার লব্ধি তো আমার বলটা ছিল, একটা ছিল পি আর একটা বল হচ্ছে গিয়ে কিউ, তাই তো? একটা বল হচ্ছে পি, একটা বল হচ্ছে গিয়ে কিউ। এই দুইটা বল কাজ করার কারণে তাদের লব্ধিটাই মাঝখান দিয়ে ধরো আর বরাবর কাজ করলো। এখন তুমি যেটা করলা, এই বলটাকে বাড়ায় দিলা, পি না দিয়ে, আগে ছিল পি কাজ করতো এই পর্যন্ত, এখন তুমি বললা না পি হচ্ছে একদম এই শেষ পর্যন্ত কাজ করবে, তাহলে পি এর মানটা তুমি বাড়ায় দিলা না? তাহলে পি এর জায়গায় এখন কাজ করতেছে পি প্রাইম, কিউ এর মানটাও তুমি বাড়ায় দিলা, ঠিক আছে? কিউ এর জায়গায় এখন কাজ করতেছে কত? কিউ প্রাইম। কিন্তু প্রশ্নে যদি বলা থাকে যে হ্যাঁ পি বাড়লো, কিউও বাড়লো, বাট আমাদের যে লব্ধির মানটাও বাড়লো, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, লব্ধির মানটাও বাড়বে। কিন্তু প্রশ্নে বলা হলো যে লব্ধির দিক অপরিবর্তিত, আগেও সে থিটা কোণে ছিল পি এর সাথে, এখনো সে পি প্রাইমের সাথে থিটা কোণেই আসছে, মানে তার দিকটা চেঞ্জ হয় না, বাট তার মানটা কিন্তু বেড়ে গেছে। এইভাবে যে লব্ধির যে দিক অপরিবর্তিত রাখার যে প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো করার, এই প্রশ্নগুলো সলভ করার একটা সহজ ওয়ে আছে। এই নিয়মটা যদি জানো, প্রত্যেকটা প্রবলেম এখানে খুব সহজে সলভ হয়ে যাবে। আমাকে একটা জিনিস আমি একটু নেমিং করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে সূত্রটা কোত্থেকে আসলো। ও সি ডি আমি একটা নেম দিলাম, হ্যাঁ, আর আজকে দিলাম হচ্ছে এখানে ও এ বি। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবা, যেহেতু এই অ্যাঙ্গেলটা দুইজনের জন্যই থিটা, ও ত্রিভুজ ও সি ডি এবং ত্রিভুজ ও এ বি এরা কেমন ত্রিভুজ বলতে পারবা? ত্রিভুজ ও সি ডি আর ত্রিভুজ ও এ বি এরা কেমন ত্রিভুজ? এই যে এইটা হচ্ছে এক্স্যাক্টলি, ভেরি গুড, সদৃশকোণী ত্রিভুজ। ও এ বি আর ও সি বি কিন্তু সদৃশকোণী ত্রিভুজ, আর সদৃশকোণী ত্রিভুজ যদি হয় তাহলে তাদের একই টাইপের যে বাহুগুলো থাকে না, ওই বাহুগুলো অনুপাত সমান হয়। তাহলে দেখো তো, ও সি ডি ত্রিভুজের যেই বাহুটা হচ্ছে গিয়ে পি, ও এ বি ত্রিভুজের সেই বাহুটা কত? এই ভূমিটা কত? ও এ বি ত্রিভুজের এই ভূমিটা কত? ও সি ডি ত্রিভুজের যেটা পি, ও এ বি ত্রিভুজের সেটা ভূমিটা কত? পি এর জায়গায় কত হয়েছে? পি প্রাইম হয়েছে, ঠিক আছে? তাহলে পি আর পি প্রাইমের অনুপাত যা হবে, আর এইখানে একটা দিন দেখো যে ওসিডি ত্রিভুজের এটা হচ্ছে গিয়ে কিউ, আর ও এ বি ত্রিভুজের এটা হচ্ছে কিউ প্রাইম, তাহলে কিউ আর কিউ প্রাইমের অনুপাত কি হবে? সেম হবে, কিউ আর কিউ প্রাইম অনুপাত সেম হবে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে গিয়ে আমাদের কাজে লাগবে। যদি কখনো কোনো প্রশ্নের মধ্যে বলা হয় যে হ্যাঁ আমার বলটা এই পরিমাণ বাড়াইছে, পি বলটাকে বৃদ্ধি করলো 3 গুণ করলো, কিউ বলটাকে অমুক গুণ করলো, হ্যাঁ বিশ্ববিদ্যালয় এমসিকিউ তো আসতে পারে ধরুন, এরপরে বললো যে তাহলে বলো তো পি বল কত বা এটা কত সেটা কত, ডিরেক্ট একভাবে করবা যে বল দ্বয়ের অনুপাত হচ্ছে সমান হবে, পি বলটার আগের অবস্থা আর পি বলটার পরের অবস্থা, তাদের অনুপাত যা হবে, কিউ বলটার আগের অবস্থা কিউ বলটার পরের অবস্থার অনুপাত তাই হবে। যদি এটা অনুপাতটা সমান না থাকে তাহলে তাদের লব্ধির দিক পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যদি প্রশ্নে বলা থাকে যে লব্ধির দিক অপরিবর্তিত, লব্ধি আগেও যেই বরাবর কাজ করতেছিল, লব্ধি এখনো সেই বরাবরই কাজ করতেছে, এই কথাটা বলা থাকলে তুমি এই ফর্মুলাতে চলে যেতে পারবে, ঠিক আছে? এটা শুধুমাত্র অপরিবর্তিত রাখা সম্ভব হওয়ার ক্ষেত্রেই এটা প্রযোজ্য, ঠিক আছে? এবার আসলে একটা প্রবলেম করি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুবই ইজি হয়ে যাবে যদি এই ফর্মুলা দিয়ে করি। এখানে কি বলছে দেখো, যে কোনো বিন্দুতে 2p এবং p মানের
দুটি বল ক্রিয়াশীল, প্রথমটিকে 3 গুণ, এই যে প্রথমটিকে 3 গুণ করে দ্বিতীয়টির মান 12 একক বৃদ্ধি, 12 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, দিক অপরিবর্তিত থাকে। তাহলে P ইজ ইকুয়াল টু হোয়াট? তো চিত্র চাইলে তুমি চিত্র এঁকে বুঝতে পারো জিনিসটা, বাট চিত্র লাগবে না, খুবই সিম্পল। বলো তো ফর্মুলাটা কেমন হবে? একটা বিন্দুতে দুইটা বল কাজ করছে, একটা 2p একটা p। সো 2p বলটাকে কি করছে? 3 গুণ করছে, তাই তো? 2p বলটাকে 3 গুণ করছে, তাহলে 2p বল আর 2p বলের পরের অবস্থার অনুপাত, অর্থাৎ 2p ডিভাইডেড বাই 2p এর 3 গুণ ইজ ইকুয়াল টু, আগে ছিল p বল, p বলটাকে কি করছে? 12 একক বৃদ্ধি করছে, তাই না? 2p আর p এই দুই মানে দুইটা বল কাজ করতেছে, যার মধ্যে প্রথমটাকে 3 গুণ করছে, অর্থাৎ 2p কে 3 গুণ করছে আর p কে কি করছে? 12 একক বৃদ্ধি করছে। তাহলে 2p ডিভাইডেড বাই 2p 3 গুণ, p ডিভাইডেড বাই p এর সাথে 12 যোগ করো, 12 একক বৃদ্ধি করলাম, তাদের অনুপাত হচ্ছে সমান হবে। এখন তুমি এটাকে সমান ধরে ডিরেক্ট তুমি p এর মানটা বের করে ফেলতে পারবা। এক লাইন বা 2 লাইন লাগবে, এবং এই টাইপের প্রবলেম বুয়েটে আসছে, এই টাইপের প্রবলেম প্রচুর পরিমাণে বোর্ড পরীক্ষাতে আসে, এবং এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেক ইম্পর্টেন্ট, কারণ এগুলো খুব শর্টকাটে করা যায়। তো এবার দেখো প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। এই p কাটা 2 2 কাটা 1/3, তো 1/3 ইজ ইকুয়াল টু p ডিভাইডেড বাই p প্লাস 12, দেন p প্লাস 12 এই পাশে গুণ হয়ে যাবে, তো কত আসে? p প্লাস 12 ইজ ইকুয়াল টু 3 পাশে গুণ হয়ে যাবে 3p, দেন 2p ইজ ইকুয়াল টু 12 আর p ইজ ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে p এর ভ্যালু হচ্ছে 6। এটাই নাকি বুয়েটে আসছে, খুবই সহজ প্রবলেম, ঠিক আছে? তো আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। লব্ধির দিক অপরিবর্তিত রিলেটেড আর কোনো সমস্যা আশা করি হওয়ার কথা না। ক্লিয়ার এই প্রবলেমটা? এখন ভাইয়া আমরা কি আর পি কি করা বাদ যায়? দিব? হ্যাঁ, কোনটা? পি বাদ দিব? দুটো হ্যাঁ, নিয়ে পি করব না? হ্যাঁ, পি দুইটা কেটে মনে দিতে আছে। পারবা এখান থেকে, পি কেটে দিতে পারবা চাইলে এখান থেকে। পি কেটে দিতে পারবা ও কেন? আচ্ছা, ঠিক আমি আছে, তোমার ঠিক আছে। কারণ এখানে বলছে পি মানে একটা বল ক্রিয়াশীল, একটা বল তো মানে কাটাকাটি করা যায় না কখন জানো? যখন একটা জিনিসের ভ্যালু 0 হওয়া পসিবল। একটা জিনিসের ভ্যালু যখন 0 হওয়া পসিবল তখন আমরা কাটাকাটিটা করি না, বাট পি এর ভ্যালু কিন্তু কখনো 0 হবে না। কারণ কি, পি কিভাবে 0? একটা বল, তো বলের মান তো কখনো 0 হবে না। বলের মান 0 হলে তার ক্রিয়াশীল কথা বলতো। আচ্ছা, আর তোমার যে দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালুর মধ্যে একটা কি একটু অবাস্তব টাইপের কিছু আসছে? 0 আসছে, 0 আসছে। এই তো, হ্যাঁ, 0 আসছে একটা, তাহলে 0 তো হওয়া পসিবল না। তুমি ওইভাবে করলেও হবে, পরে হচ্ছে তোমার আবার বলে দিতে হবে যে একটা 0 আসা পসিবল না। আচ্ছা, এবার আমরা আমাদের একদম লাস্ট টাইপে চলে আসছি, ঠিক আছে? আমাদের লাস্ট টাইপটা কি ছিল? লাস্ট টাইপটা ছিল লাস্ট টাইপ যদি কি ছিল, থার্ড টাইপটা ছিল সামন্তরিক সূত্র। আর সামন্তরিক সূত্রকে ডিরেক্ট ইউজ করা যায় সবগুলো অঙ্ক শেষ। এখন এমন কিছু প্রবলেম করবো বই থেকে, আমি কিন্তু বিক্ষিপ্ত ভাবে বইয়ের মধ্যে আছে, এগুলোকে এক জায়গায় করতেছি, তো এই নোটটা তোমরা করো। এবার আমার এই নোট অনুযায়ী যদি পড়ো, আর আপাতত বইয়েরও কিছু লাগবে না এই স্মৃতিবিদ্যার জন্য। তো এখানে হচ্ছে সামন্তরিক সূত্র আর সাইন রুলের সমন্বয় বিষয়ক প্রবলেম এক জায়গায় করছি, ঠিক আছে? সামন্তরিক সূত্র ও সাইন রুল কম্বাইন্ডলি, এই দুইটা জিনিসকে একসাথে কিভাবে প্রবলেমে আসে, কখন কখন আসে, এবং কিভাবে একসাথে অ্যাপ্লাই করা যায়, সামন্তরিক সূত্র আর সাইন রুলে কম্বাইন্ড প্রবলেম। এবং এই ক্ষেত্রে তোমরা হচ্ছে যেটা মনে রাখবা সেটা হচ্ছে এই যে যেটা তোমাদেরকে একটা ফিগার দেখাইছিলাম, তোমাদের মনে আছে হয়তোবা, এই জায়গাটা কিন্তু বারবার মানে এটা যদি প্যাচ লাগাই ফেলো তাহলে আসলে হবেই না। এই ধরো আর এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এই ধরনের ফিগার থাকবে। এখন ধরো এই কোণটা হচ্ছে গিয়ে θ1, এই কোণটা হচ্ছে গিয়ে θ2, আর পুরা কোণটা হচ্ছে গিয়ে আলফা। তাহলে আমরা সাইন রুল যদি অ্যাপ্লাই করি তাহলে কিভাবে লিখতে পারি? তোমাদের কি মনে আছে? পি ডিভাইডেড বাই কত লিখতে পারবো, কিউ ডিভাইডেড বাই কত লিখতে পারবো, আর আর ডিভাইডেড বাই কত লিখতে পারবো? একটু বলো তো যে কেউ। এটা যদি মনে না থাকে এই প্রবলেমগুলো করা যাবে না, এটা মনে থাকলেই সবগুলো করা যাবে। divided by sin theta 2. হ্যাঁ, কি পি বাই Sin theta 2. হ্যাঁ,
পি যখন আমরা হিসাব করব, পি এর নিচে যেই সাইনটা অ্যাপ্লাই হবে ওই সাইনের মধ্যে কোণ হিসেবে আসবে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ। আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে θ2, তাহলে সাইন θ2। আবার কিউ কে যখন আমরা ক্যালকুলেট করব তখন হচ্ছে আমার অপর দুইটা বল অর্থাৎ আর আর পি তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে θ1, তাহলে আসবে সাইন অফ θ1। আর আর কে যখন ক্যালকুলেট করব তখন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে আসবে সাইন অফ আলফা। এই জিনিসটা যাতে মনে রাখো, আর কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। এখন আমরা প্রবলেম সলভিং এ যাই, এটা তো অবশ্য আগেও বলছিলাম। ওকে, এখন আসো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে পরস্পর আলফা কোণে পিয়ারত পি ও কিউ বলের লব্ধি √3 কিউ এবং তা পি এর সাথে 30 ডিগ্রি কোণে আছে। দেখাও যে সো দ্যাট পি ইজ ইকুয়াল টু কিউ দেখাইতে হবে অথবা পি ইজ ইকুয়াল টু 2 কিউ, এই দুইটা জিনিস হচ্ছে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আলফা কোণে কি আর তো পি আর কিউ এর লব্ধি হচ্ছে √3 কিউ। তো একটু দেখি সিনারিওটা আঁকার চেষ্টা করি। পি হচ্ছে কি কিউ তাদের মাঝখানে কোণ হচ্ছে কত, আলফা, মাঝখানে কোণ হচ্ছে আলফা। দেন পি আর কিউ আলফা আর আর এর মানও দেওয়া আছে, আর ইজ ইকুয়াল টু লব্ধি হচ্ছে √3 কিউ, তাহলে আর এর মান হচ্ছে কি √3 কিউ, আর এর মানও দেওয়া আছে। আর আরটা হচ্ছে পি এর সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, আচ্ছা বলো তো আর আর কিউ এর মধ্যবর্তী কোণ কত হবে তাহলে? আলফা মাইনাস 30 ডিগ্রি না, আলফা মাইনাস 30 ডিগ্রি। এইবার যা সাইন রুল অ্যাপ্লাই করবো প্রবলেম সলভ। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর কি, যেটা বললাম যে সাইন রুল আর হচ্ছে কি সামান্তরিক সূত্রের সমন্বয়। কারণ এখানে আমার সামান্তরিকটা লাগতেছে, কিন্তু এই সামান্তরিকের মধ্যে অ্যাপ্লাই করতে হবে ঠিকই সাইন রুল। ঠিক আছে, তো এবার দেখো অ্যাপ্লাই যদি করি, আমার পি ইজ ইকুয়াল টু 2 কিউ আর পি ইজ ইকুয়াল টু 2 কিউ দেখাইতে হবে। তো অ্যাপ্লাই করি, প্রথমে পিটা নিলাম, তারপরে কিউ, তারপর হচ্ছে আর। তো যখন পি নিব, পি এর নিচে আমার আসবে হচ্ছে আর আর কিউ এর মধ্যবর্তী কোণ, আর আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন অফ আলফা মাইনাস 30। আবার কিউ যখন নিব, কিউ নিলে আমার আর আর পি এর মধ্যবর্তী কোণ, আর আর পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন অফ শুধু 30। আর যখন নিব তখন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন অফ আলফা। তো এই জিনিসটা থাকলো। এদের মধ্যে তিনজনই যেহেতু পরস্পর সমান, এবার আরেকটা কাজ করতে পারি, আর এর জায়গায় কিন্তু আর এর মানটা রিপ্লেস করে দিতে পারি। আর এর জায়গায় কত বসবে, √3 কিউ বসাই দিতে পারি, কারণ প্রশ্নে দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু √3 কিউ, লব্ধির মান দেওয়া আছে। এটা একটা কাজ করি, এই দুইজনকে নিয়ে একটু কাজ করি, এই দুইজনকে নিয়ে ক্যালকুলেট করে দেখি কি আসে। এখন কিউ বাই সাইন 30 ডিগ্রি, এটা করার কারণ হচ্ছে আমি আলফার ভ্যালুটা বের করতে চাচ্ছি। আর আলফার ভ্যালু বের করলে আমি পরে যখন আমি এই দুইজনকে নিয়ে কাজ করবো তখন আমার ওই প্রমাণটা চলে আসবে। তার জন্য আমার আলফার ভ্যালুটা খুব দরকার। ঠিক আছে, আলফা ভ্যালুটা দরকার। তাহলে কিউ বাই সাইন 30 ইজ ইকুয়াল টু √3 কিউ বাই সাইন আলফা। সো আমি কিউ কিউ কেটে দিতে পারি, সো কিউ কিউ কেটে দিলাম। আর সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, পরের লাইনে আসবে হচ্ছে হাফ। আর হাফটা তাহলে আমরা লিখি 1 ডিভাইডেড বাই হাফ ইজ ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই সাইন আলফা। সাইন আলফাটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি আর হাফটাকে ওই পাশে গুণ দিয়ে দিই, তাহলে আমাদের থাকবে হচ্ছে সাইন আলফা ইজ ইকুয়াল টু √3/2। √3/2 কে কি লেখা যায়, √3/2 কে লেখা যায় সাইন অফ কত লেখা যায়, 60 ডিগ্রি, রাইট, সাইন অফ 60 ডিগ্রি। এখন আলফা ইজ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, আলফা ইজ ইকুয়াল টু তুমি চাইলে লিখতে পারবা, তোমাদের কি এই ফর্মুলাটা মনে আছে, আলফা ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু 60 ডিগ্রি। তুমি চাইলে এটা লিখতে পারবা না, আলফা ইজ ইকুয়াল টু, এবার তুমি n এর মান 0 বসাও, n এর মান 0 বসাইলে তুমি আলফা ইজ ইকুয়াল টু কত পাচ্ছ, শুধু 60 ডিগ্রি পাচ্ছ। হ্যাঁ, আলফার একটা ভ্যালু 60 ডিগ্রি হবে, এটা সত্য। আবার n এর মান যদি তুমি 1 বসাও তুমি আলফা ইজ ইকুয়াল টু কত পাচ্ছ,
এন এর মান 1 বসালে তুমি পাচ্ছ যে পাই দিয়া বেসিক্যালি ভুল হয়েছে, 60 ডিগ্রি না দিয়ে এখানে একটা কাজ করি, π/3 দেই, যেহেতু পাই এর মাধ্যমে আছে π/3, আর এখানে আমি পাই দেই। তোমরা তো এই চ্যাপ্টারটা করে আসছো, তো সমস্যা হবে না। π/3 দেন আলফার একটা ভ্যালু হবে π/3, কোনো সন্দেহ নাই। আরেকটা ভ্যালু হবে এন এর মান যদি 1 বসাও এই ইকুয়েশনের মধ্যে, এন এর মান যদি 1 বসাও তুমি কত পাবো? পাই প্লাস পাই মাইনাস π/3, পাই মাইনাস π/3। তো পাই থেকে π/3 যদি বিয়োগ করো আমরা কত পাচ্ছি? 2π/3। আচ্ছা আচ্ছা এরপরে আমি এন এর মান 2 পরের গুলা বসানোর কি কোনো দরকার আছে? এন এর মানের গুলা কেন বসাবো না বা বসানোর দরকার নাই কেন? কেউ কি বলতে পারবা যে এন এর আমি এই দুইটা মানই কেন নিলাম, অথবা সেকেন্ডটা কেন নিতে হইলো আমার? আমি এন ইজ ইকুয়াল শুধু 60 ডিগ্রি নিলে কি সমস্যা হইতো? এটা কি কেউ বলতে পারবা? রেঞ্জ 360 ডিগ্রি। হ্যাঁ কি কি এরা কি বলছো? আসিয়া কি বললা? একটা ত্রিভুজের এর চেয়ে বেশি নিলে 180 ডিগ্রির চেয়ে বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে আসল পয়েন্ট। 2π/3 এর ভ্যালু কিন্তু 150 ডিগ্রি, আর π/3 এর ভ্যালু তো 60 ডিগ্রি জানো। তো এখন আলফা হচ্ছে কি কোনটা একটু খেয়াল করে দেখো তো। আলফা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কি 150 ডিগ্রি হওয়া পসিবল? হ্যাঁ হওয়া পসিবল। এমন হইতে পারে না যে একটা বল এদিকে কাজ করতেছে, একটা বল হচ্ছে তার সাথে 150 ডিগ্রি কোণে কাজ করতেছে, এটা হওয়া পসিবল। বাট 180 ডিগ্রির চেয়েও বড় কোণে একটা বল কাজ করতে পারে না, এই হচ্ছে যে কথা। এই জন্য হচ্ছে আমরা 150 ডিগ্রিটাকেও কিন্তু কনসিডারেশনে রাখতে হবে। এটা যদি না রাখি তাহলে আমরা একটা অংশ প্রমাণ মিলবে আর একটা প্রমাণ কিন্তু মিলবে না। কারণ এখানে যেই সাইন গুলো যখন আমরা অ্যাপ্লাই করব, আলফা ইজ ইকুয়াল টু sin আলফা ইজ ইকুয়াল টু sin π/3 আছে, তো আলফার ভ্যালু কিন্তু sin আলফা ইজ ইকুয়াল টু √3/2 আছে। √3/2 কিন্তু আলফার জায়গায় তুমি 60 ডিগ্রি বসাইলেও আসবে, 150 ডিগ্রি বসাইলেও আসবে। তারপর হচ্ছে আরো 330 ডিগ্রি 360 ডিগ্রি 420 ডিগ্রি বসাইলেও আসবে। হ্যাঁ, কিন্তু বাকিগুলো আমার নেওয়ার দরকার নেই, কারণ এত বড় অ্যাঙ্গেলে তো দুইটা বল কাজ করতে পারে না। দুইটা বল কাজ করতে পারবে কখন? একটা বিন্দুর উপর এই দিকে একটা সর্বোচ্চ 180 ডিগ্রি বরাবর কাজ করতে পারবে, 180 ডিগ্রির চেয়ে বেশি কোণে কিন্তু কাজ করতে পারবে না। তাই আলফার মানও 180 ডিগ্রির চেয়ে বড় হওয়া পসিবল না। ঠিক আছে, তো আমরা আলফার ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে π/3 আর একটা পাচ্ছি হচ্ছে 2 হ্যাঁ 2π/3 এটা কি 2π/3? ও হ্যাঁ সরি 2π/3 মানে 120 ডিগ্রি, কি বলে 150 ডিগ্রি, 120 ডিগ্রি এটা। ওকে 120 ডিগ্রি। আচ্ছা যাই হোক, তো আমরা আলফা দুইটা মান পাইলাম। এবার আবার অনুপাতের দিকে আবার আসো। অনুপাতে হচ্ছে এবার এই দুটো অংশ নিয়ে কাজ করি, তাহলে আমাদের প্রমাণটা মিলে যাবে। এই অংশগুলো নিয়ে কাজ করবো। p/sin আলফা মাইনাস 30 ডিগ্রি আর ইজ ইকুয়াল টু q/sin 30 ডিগ্রি, এই অংশটা নিয়ে কাজ করবো। p/sin আলফা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু q/sin শুধু 30 ডিগ্রি। তো প্রথমে হচ্ছে আমরা একটা কাজ করি, কেস ওয়ানে আমরা একটা কাজ করি। আলফা ইজ ইকুয়াল টু আমাদের দুইটা মান আসছে না, একটা আসছে আলফা ইজ ইকুয়াল টু π/3 আর একটা আছে 2π/3। আচ্ছা π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি আর 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি। একবার 60 ডিগ্রি বসায় দেখবো, আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বসায় দেখি কত আসে, আর একবার 120 ডিগ্রি বসায় দেবো। তাহলে p ডিভাইডেড বাই sin অফ 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু q ডিভাইডেড বাই sin অফ 30 ডিগ্রি। তো দেখো তো 60 মাইনাস 30 মানে তো sin 30, তো কাটাকাটি গেলে p ইজ ইকুয়াল টু q। প্রুফ, প্রথম অংশ প্রমাণিত হয়ে গেল। তারপরে দ্বিতীয় অংশের প্রমাণ, কেস 2 p ডিভাইডেড বাই sin আলফা মাইনাস 30 ডিগ্রি। এখানে আলফার জায়গায় কত বসাবো? আলফার জায়গায় 120 বসাবো, 120 মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু q ডিভাইডেড বাই sin 30 ডিগ্রি। তো 120 মাইনাস 30 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে তো 1, তাহলে p ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে q ডিভাইডেড বাই হাফ। হাফটাকে যদি উল্টে দাও তাহলে আসবে p ইজ ইকুয়াল টু 2q। তো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড প্রুফ, সেকেন্ড অংশটাও প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ছিল সাইন রুল আর সামান্তরিক সূত্রের একটা প্রবলেম। ঠিক আছে, আচ্ছা আজকে আরেকটা প্রবলেম করে রেখে দিব, আমাদের আরেকটা ক্লাসই শেষ করাই ভালো হবে। ঠিক আছে, তাড়াহুড়া না করে আরো একটা ক্লাস আছে, ওই ক্লাসটাতেই শেষ করবো। তা আজকের দিনের জন্য লাস্ট প্রবলেম।
দেখো এই প্রবলেমটা দেখো, তোমাদের এখান থেকে তাহলে যদি তোমাদের অটো পাস হয় তাহলে তোমাদের এই 270 মার্ক স্যাটিসফাই করতেছে এমন কি আছে এখানে? এখানে তো অঙ্কনেরটা আছে, আমি হচ্ছে 80 এর মার্কস জানি না আর নাভিদের মার্কস জানি না। 80 এর মার্কস কত আর নাভিদের মার্কস কত এসএসসি তে? আবার 270 এর নিচেই হয়। 270 এর নিচে হয়, আচ্ছা। আর নাভিদের মার্কস কত? নাভিদ মুন বাকি সবারটাই তো জানি। হাই হাই, তো তোমাদের জাস্ট একজন পাওয়া যাবে এখান থেকে পরীক্ষা দেবে। ভাই ওয়েট, আমি এখনো শিওর না, আমি একটু পরে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, জানাও। আচ্ছা আসো, আচ্ছা এগুলো নিয়ে প্যারা দরকার নাই, সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসো, আমি আছি, সমস্যা নাই। আচ্ছা কোন কণার উপর ক্রিয়ারত দুটি বলের লব্ধি একটির সাথে 60 ডিগ্রি, একটির সাথে 60 ডিগ্রি কোণ করে, এই বলটিকে দ্বিগুণ করলে লব্ধি এর সাথে 30 ডিগ্রি কোণ। এই বলটিকে দ্বিগুণ করলে লব্ধি এর সাথে 30 ডিগ্রি কোণ করে। বলদ্বয়ের অন্তর্গত কোণ কত? আসো আগে সিনারিওটা একটু দেখি কি বলছে। দুটি বলের লব্ধি একটির সাথে 60 ডিগ্রি কোণ করে, এই বলটিকে দ্বিগুণ করলে লব্ধি এর সাথে 30 ডিগ্রি কোণ করে। আচ্ছা তো আগে ধরি, দেখো একটা বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল ধরি, একটা বল এই পাশে কাজ করতেছে পি বল, আর একটা বল ধরো এই পাশে কাজ করতেছে হচ্ছে কিউ বল। আচ্ছা এটাকে একটু একটা বল ধরে এইভাবে কাজ করবে কিউ বল, ঠিক আছে। আচ্ছা এইবার তাদের মাঝখানে কোণ কত? তাদের মাঝখানে ধরলাম কোণ হচ্ছে আলফা। প্রথমে বলছি কি লব্ধি হচ্ছে একজনের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, একজনের সাথে লব্ধি হচ্ছে 60 ডিগ্রি কোণ তৈরি করে। দুটি বলের মধ্যে লব্ধি একজনের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, ধরলাম পি এর সাথে প্রথম অবস্থায় পি এর সাথে লব্ধির 60 ডিগ্রি কোণ তৈরি করছে। এখানে দুইটা বল কাজ করতেছে, তাদের একজনের এই পি এর সাথে হচ্ছে 60 ডিগ্রি কোণ করছে প্রথম অবস্থায়। এরপরের অবস্থাটা হচ্ছে এমন যে যদি আমি এই পিটাকে যদি দ্বিগুণ করি, পি এর ভ্যালুটাকে যদি দ্বিগুণ করে দেই, তখন আমার লব্ধিটা, যেহেতু আমি পি এর বলটা বাড়াই দিলাম, তাহলে লব্ধিটা পি এর দিকে হেলে যাবে, এটাই তো স্বাভাবিক, এটা তো কমন সেন্স। তাহলে এটা 2p করে দিলে তখন হচ্ছে লব্ধিটা কি হবে? লব্ধিটা হবে পি এর সাথে 60 ডিগ্রি জায়গায় পি এর সাথে করবে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, পি এর সাথে 60 ডিগ্রি জায়গায় পি এর সাথে করবে হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তাহলে লব্ধিটা পি এর সাথে 60 ডিগ্রি জায়গায় 30 ডিগ্রি করবে। সো এই হচ্ছে গিয়ে স্টেটমেন্ট। এখন এই ক্ষেত্রে আমাদের কি বের করতে বলছে? বলদ্বয়ের অন্তর্গত অর্থাৎ আলফার ভ্যালুটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমরা অবশ্যই সামান্তরিক সূত্রেরও হেল্প নিব, এট দ্য সেম টাইম সাইন রুলেরও হেল্প নিব। তো প্রথমে সামান্তরিক সূত্রের হেল্প নিই। সো প্রথম ক্ষেত্রে আসলে কি হয়েছে, পি আছে কিউ আছে আর থিটাটা কত? থিটা হচ্ছে 60 ডিগ্রি, মানে হচ্ছে লব্ধিটা পি এর সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ওই হিসেবে প্রবলেমটা অ্যাপ্রোচ করি। tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, তো ওই হিসেবে আমরা পাচ্ছি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3। ধরলাম এটা 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা এইবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, দ্বিতীয় ক্ষেত্রে আসলে কি বলা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে
বলা হয়েছে যে লব্ধিটা সাইনের সাথে কত ডিগ্রি কোণ তৈরি, সরি ওই বাহুর সাথে ওই বলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, কিন্তু বলের মান এখন আর পি নাই, বলের মান হয়ে গেছে 2p। তাহলে আমাদের হবে 10 30 ডিগ্রি, আগের বার 60 ডিগ্রি ছিল, এবার হচ্ছে 30 ডিগ্রি। 10 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই 2p। এবার কিন্তু p বসবে না, কারণ আমি 2p করার কারণে 10 30 ডিগ্রি 2p প্লাস কিউ কজ আলফা। তো এবার 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, সুতরাং আমি পাচ্ছি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই 2p প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে এই হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। তো এখন প্রবলেমটা সলভ করার জন্য যেটা করব, 1 নম্বর আর 2 একটা কাজ করি, 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ দেই, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ দাও, একই কথা। তো 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ দাও, ভাগ দিলে কি থাকে একটু দেখো। তো লেফট আমরা পাচ্ছি হচ্ছে 1 নম্বরে ছিল হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এটাকে ভাগ দিচ্ছি হচ্ছে আমরা 2 নম্বর দিয়ে, তাহলে 2 নম্বরটা উল্টায় যাবে, উপরে চলে যাবে 2p প্লাস কিউ কজ আলফা, আর নিচে চলে আসবে কিউ সাইন আলফা ইজ ইকুয়াল টু, আর দেখো 1 নম্বরে ছিল √3, এখানে হচ্ছে 1/√3, যদি ভাগ দাও তাহলে কি হয়ে যাবে, ভাগ দিলে কি হবে √3 ডিভাইডেড বাই 1/√3, তো মানে √3 ইন্টু √3 মানে 3 হয়ে যাবে, তাই তো হচ্ছে 3 হয়ে যাবে। এবার ক্যালকুলেট করে দেখো, কিউ সাইন আলফা কেটে দাও, এবার উপরে থাকতেছে 2p প্লাস কিউ কজ আলফা, নিচে থাকতেছে যে p প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু 3। তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে থাকতেছে 2p প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু 3p প্লাস 3q কজ আলফা, ঠিক আছে। তো এবার আমরা যদি 2p টাকে ওই পাশে পাঠাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে, আর এটাকে যদি এই পাশে পাঠাই তাহলে আমরা পাচ্ছি q মাইনাস 3q, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস 2q কজ আলফা ইজ ইকুয়াল টু p। তাহলে p এর এই ভ্যালুটা পাচ্ছি, তাই তো। আমাদের টার্গেট হচ্ছে আলফা বের করা। একটা কাজ করি, p এর এই ভ্যালুটা আমরা, আমাদের দুইটা সমীকরণ ছিল না, দুইটার মধ্যে যে কোনো একটাতে বসাইলেই হবে। সো দুইটার মধ্যে একটা কাজ করি যে 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে p এর এই ভ্যালুটা p ইজ ইকুয়াল টু কত, মাইনাস 2q সাইন কজ আলফা, তাই তো। p এর এই ভ্যালুটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই অথবা 2 নম্বরে বসাই, 1 নম্বরে বসাই। 1 নম্বরটা ছিল এটা, কপি করে নিয়ে আসি, প্রবলেম এখনই সলভ হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল 1 নম্বর। ধর এই ভ্যালুটা আমরা 1 নম্বরে যদি বসাই তাহলে ইমপ্লাই করবে কি, এই যে 1 নম্বরে বসাইলে এটা আসবে কিউ সাইন আলফা, এবারে p এর ভ্যালু কত, p এর ভ্যালু আসছে মাইনাস 2q কজ আলফা, তো মাইনাস 2q কজ আলফা প্লাস q কজ আলফা ডিভাইড ইজ ইকুয়াল টু √3। সো এখান থেকে কাটাকাটি করলে সব শেষে থাকবে হচ্ছে দেখো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই মাইনাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু √3। সো কিউ কিউ কাটলাম, আর সাইন আলফা ডিভাইডেড কজ আলফা মানে 10 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস √3, মাইনাস ওই পাশে নিয়ে গেলাম মাইনাস √3। 10 আলফা ইজ ইকুয়াল টু যদি মাইনাস √3 হয় তাহলে 10 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস √3 হইলে আমি এটাকে লিখতে পারি 10 কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, 10 কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, আর 10 √3 এর ভ্যালু কত, √3 এর ভ্যালু হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। তাহলে চাইলে তুমি লিখতে পারবা 10 আলফা ইজ ইকুয়াল টু √3 হলে তুমি লিখতে পারতে আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, 10 আলফা ইজ ইকুয়াল মাইনাস √3 হলে তোমাকে লিখতে হবে 10 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে 10টা হচ্ছে গিয়ে কত, নেগেটিভ, মানে আলফা ইজ ইকুয়াল টু পাচ্ছ তুমি 120 ডিগ্রি। কারণ এটাই ছিল আমাদের অ্যানসার, 120 ডিগ্রি কোন তারা আসলে ক্রিয়া করছিল। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা আবার একটু দেখো, স্টেটমেন্টটা কোন কোণার উপর ক্রিয়া দুটি বলের লব্ধি একটির সাথে 60 ডিগ্রি। প্রথম কেসে ছিল 60 ডিগ্রি, পরের কেসে যখন আমি পি এর ভ্যালুটা 2p করে দিছি তখন লব্ধিটা হয়ে গেছে p এর সাথে 30 ডিগ্রি। এই দুইটা কেসকে কাজে লাগা দুইটা ইকুয়েশন পাইছি, ওই দুইটা ইকুয়েশনকে ভাগ দিয়ে আমরা p এর একটা রাশি আছে, ওই রাশির সাহায্যে আবার আমরা আলফার ভ্যালুটা বের করছি। ঠিক আছে, আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি আসছে। সো এই প্রবলেমটা বুঝতে পারছো? এটা বুঝলে আজকে এটাই শেষ। ক্লিয়ার সবার? জি ভাইয়া। তো আমি রেকর্ডটা একটু অফ করতেছি, তোমাদের সাথে কথা আছে।